প্রতিদিন নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে, দেখতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। রক্তাক্ত শরীরটা নিয়ে মেঝেতে এলোমেলোভাবে শুয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে বিন্দু। কান্নার কারণে নিঃশ্বাস নিতেও তার প্রচণ্ড কষ্ট মনে হচ্ছে। এই বুঝি প্রাণ পাখিটা উড়ে যাবে। আধো আধো বুলি ফুটিয়ে একধারে বলে যাচ্ছে, আমাকে মেরো না প্লিজ, আমার কষ্ট হচ্ছে, আমাকে ছেড়ে দাও প্লিজ। একটু একটু করে না মেরে আমাকে একেবারেই মেরে ফেলো, তবু আমি শান্তি পাবো। তোমাকে অন্ধবিশ্বাস করে ভালোবাসার পর শান্তির মৃত্যু হবে আমার। কিন্তু কে শুনে কার কথা? বিন্দুর 3 কবুল বলা স্বামীটা একের পর এক আঘাত করেই চলেছে। প্যান্টের বেল্ট রেখে পায়ের জুতা দিয়ে আঘাত করতে শুরু করেছে। এই রক্তমাংসে গড়া শরীরটা আর নিতে পারল না। আধো আধো বুলিতে শিশির শিশির বলতে বলতেই জ্ঞান হারালো মেয়েটা। শিশিরের সেদিকে কোনো খেয়াল নেই। বিন্দুর শরীরে চোখ স্থির হতেই শিশির হাঁটু ভেঙে বসে পড়ল বিন্দুর পাশে। বিন্দুর হাত স্পর্শ করে কেটে যাওয়া স্থানগুলোতে আলতো হাত বুলিয়ে দিতেই মেয়েটা মৃদু আওয়াজ করে উঠল। চোখ বেয়ে তার অঝোর ধারায় বৃষ্টি নামছে। বিন্দুর মাথাটা মেঝে থেকে তুলে ওষ্ঠধয় রাখল বিন্দুর চোখে। নিমিষেই চোখের পানিটুকু শুষে নিল। বিন্দুর মাথাটা বুকে শক্ত করে চেপে ধরে হাউমাউ করে কান্না করতে লাগলো। তুই কেন বুঝিস না তোকে কত ভালোবাসি? তুই জানিস না আমি তোকে অন্য কারোর সাথে মানতে পারি না? কেন তুই আমার বারণ মানিস না? আর কেনই বা তোকে আকাশের সাথে দেখলাম? তুই ওর হাত কেন ধরেছিলি? তুই শুধু আমার কলিজা, শিশিরের ছোট্ট বিন্দু তুই। ভালোবাসা যদি পরিমাপ করা যেত তাহলে এই আসমান জমিনের থেকেও আমার ভালোবাসার ওজন আরো বেশি হতো রে পাগলি। কেন এমন করে মেয়েটা? ও কি জানে না শিশির তার বিন্দুকে কতটা ভালোবাসে? সারা মুখে আদর দিতে দিতে বিন্দুকে কোলে তুলে নিয়ে রুমের দিকে পা বাড়ালো শিশির। বিছানায় আলতো করে বিন্দুকে শুইয়ে দিয়ে ডক্টর শহীদকে কল করে জরুরি ভিত্তিক তার ফ্ল্যাটে আসতে বলল। বিন্দুর শরীরে কাপড় ঠিক করে কাঁথাটা বুক পর্যন্ত টেনে দিল। আলতো করে কপালে চুমু খেয়ে ফার্স্ট এড বক্স এনে অতটাও কাটেনি। কিছু কিছু স্থানে চামড়া ছিলে গিয়ে হালকা রক্ত বের হচ্ছে। এরই মাঝে কলিং বেল বেজে উঠল। শিশির দ্রুত পায়ে গিয়ে দরজা খুলে ডক্টর শহীদের সাথে কুশল বিনিময় করে রুমে নিয়ে এলো। ডক্টর শহীদ বিন্দুকে ভালোভাবে চেক করলেন। শিশিরের দিকে রাগে চোখে তাকিয়ে ঝাঁঝালো গলায় বললেন, কি করেছো তুমি মেয়েটাকে? এভাবে কেউ কাউকে মারে? কোনো পশুকেও তো এভাবে মারে না। সেখানে এই মেয়েটা তোমার স্ত্রী, কিভাবে পারো তুমি? তোমার তো জেল হওয়া উচিত। 2 দিন পরে পরে মেয়েটাকে কষ্ট না দিয়ে ওকে ওর বাবা মায়ের কাছে রেখে এসো। দায়িত্ব যদি না নিতে পারবে, এখানে রেখে মেয়েটাকে কষ্ট দিও না। বাবা মা অনেক যত্ন করে তিল তিল করে একটা সন্তানকে বড় করেন। বাবা মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে সন্তানের মুখে অন্ন তুলে দেন। মা 10 মাস পেটে রেখে কলিজা সেরা যন্ত্রণা সহ্য করে সন্তানকে পৃথিবীর মুখ দেখান, তিলে তিলে বড় করেন, শুধুমাত্র মা ডাক বাবা ডাক শোনার জন্য। সেই ডাক শোনার থেকে তাদেরকে বঞ্চিত করো না তুমি। ডক্টর শহীদকে আর কিছু বলতে না দিয়ে শিশির বলল, অনেক রাগ হয়েছিল তাই কন্ট্রোল করতে পারিনি, আর এমন হবে না। ডক্টর শহীদ আরো ক্ষেপে গেলেন, বললেন, দেখে ওটা তুমি প্রথম করেছো এমন নয়, অগণিত বার তুমি মেয়েটাকে মেরেছো। আমি কি সংসার করিনি বউ নিয়ে? সে কি অন্যায় করেনি কখনো? তাই বলে কি এমন অমানুষের মতো আচরণ করতে হবে? যাও, কিছু ওষুধ লিখে দিয়েছি, এনে খাইয়ে দাও মেয়েটাকে। শিশির প্রেসক্রিপশন হাতে নিয়ে নতমুখে দাঁড়িয়ে আছে। আসলেই ডাক্তার সত্যি কথাই বলেছেন। শিশির মনে মনে দৃঢ় পণ করল আর কখনো বিন্দুকে মারবে না। করিম চাচাকে খাবার রান্না করতে বলেই ডক্টরকে নিয়ে বেরিয়ে গেল শিশির। সংক্ষেপে পরিচয়টা দিই, শিশির শিকদার, পেশায় একজন ব্যাংক ম্যানেজার। একটা মধ্যবিত্ত পরিবারের সন্তান বিন্দু। বাবা মায়ের সাথে এই শহরেই বড় হয়েছে সে। শিশিরের সাথে বিন্দুর বিয়েটা পছন্দের হলেও একতরফা ভালোবাসা। শিশির একাই ভালোবেসেছে সবসময়। 10 বছর আগে শিশির এ শহরে পাড়ি জমিয়েছিল। ঢাকা শহরে এসে কলেজে পরিচয় আবিরের সাথে। আবির বিন্দুর বড় খালার ছেলে। আবির প্রায় সময় বিন্দুদের বাড়িতে যাওয়া আসা করত। একদিন আবির শিশিরকে সাথে নিয়ে আসে বিন্দুদের বাসায়। শিশিরকে ড্রয়িং রুমে বসতে দিয়ে আবির বিন্দুর মা সাদিকা হুসাইনের রুমে যায়। বিকেল 4টা বেজে 25 মিনিট তখন। কলিং বেল বাজতেই নিচের দিকে কেউ তাকায় না। শিশির গিয়ে দরজাটা খুলে দেয়। শিশির দেখল ছোট্ট একটা মেয়ে স্কুল ব্যাগ কাঁধে ড্যাব ড্যাব করে তার দিকে তাকিয়ে আছে।
বাচ্চা মেয়েটি শিশির থেকে চোখ সরিয়ে পেছনের গেটটা একবার চোখ বুলিয়ে নিল। ভুল বাসায় আসেনি তো আবার? না, সে তো তার বাসায় এসেছে। ভালো করে দেখে আবার শিশিরের দিকে তাকালো, গলা খাকারি দিয়ে জিজ্ঞাসা করলো। কে আপনি? এখানে কি করেন? শিশির অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে বিন্দুর দিকে। এইটুকুন মেয়ে, হয়তো মাত্র ক্লাস 5-এ পড়ে। তার চেহারার দিকে তাকিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো মেয়েটাকে। কি মায়াবী তার চেহারা! স্কুল ব্যাগ কাঁধে, চুলে দুই পাশে বেনি করা, উজ্জ্বল শ্যামবর্ণের গোল গোল মুখমণ্ডল, চিকন কালো ভ্রুযুগল, ঘন কালো চোখের পাপড়ি, সরু খাড়া নাক, হাসলে দুগালে টোল পড়ে, থুতনির মাঝ বরাবর ছোট্ট গর্ত। শিশিরের মনে হলো পৃথিবীর সব সৌন্দর্য এই মেয়েটা নিয়ে জন্মেছে। বাচ্চা মেয়েটাকে দেখে তার ভীষণ ভালো লেগে যায়। একটা শ্যাম বর্ণের মেয়ে এতটা সৌন্দর্যের অধিকারী হয় তা তার জানা ছিল না, তাও আবার এতটুকুন বয়সে। যেন পৃথিবীর সব মায়া তার চোখে মুখে উপচে পড়ছে। মনে মনে পণ করল এই মেয়েকেই তার জীবনসঙ্গী হিসেবে চাই। তার যদি সারা জীবন অপেক্ষা করতে হয় তাও সে করবে, তবুও এই মেয়েটাকেই তার নিজের সঙ্গী করে চাই। মেয়েটার দিকে তাকালো, কতক্ষণ তাকিয়েছিল তার মনে নেই। বিন্দু তার ছোট্ট হাত দিয়ে শিশিরের হাত ধরে টান দিয়ে বলল। কে আপনি? আমাদের বাসায় কি করছেন? চুপ করে আছেন কেন? কথা বলেন। বিন্দুর এমন করে হাত ঝাঁকানিতে শিশির সজ্ঞানে ফিরল। বিন্দুর এমন জোরে কথা বলা শুনেই বিন্দুর বাবা দ্রুত বাইক পার করে ছুটে এলেন মেয়ের কাছে। কে তুমি বাবা? শিশিরের কেমন যেন গলাটা শুকিয়ে গেছে, জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল। আমি আবিরের বন্ধু, ওর সাথে এখানে এসেছি। হঠাৎ কলিং বেল বাজছিল, এখানে কেউ ছিল না, তাই গেট খুলেছি। হানিফ হোসাইন বেশ বুঝতে পারলেন ছেলেটা ঘাবড়ে গিয়েছে। দরজা দিয়ে ঢুকতে ঢুকতে শিশিরের কাঁধে হাত রেখে একগাল হেসে বললেন। আমার মেয়েটা হুট করে বুঝতে পারেনি, ও অন্য কিছু ভেবেছে, তাই অমন চিল্লিয়েছে। তুমি কিছু মনে করো না বাবা। আবির বিন্দুর মুখটা উপরে তুলল। আমার দুষ্টু পরীটা কি তার ভাইয়ার ওপর রাগ করেছে? রাগ করে না আমার পরীটা। ভাই এখন সব সময় আসবে তার মিষ্টি পরীকে দেখতে। কথাটা বলেই কপালে ঠোঁট ছোয়ালো। এক নিমিষেই সব রাগ হাওয়া হয়ে গেল। ওই দিনের পর একটু ছুটি পেলেই আবিরকে সাথে নিয়ে বিন্দুকে এক পলক দেখার জন্য ছুটে আসে শিশির। বিন্দুকে এক পলক দেখেই যেন তার কলেজা ঠান্ডা হয়ে যায়। প্রেয়সীকে দেখলেই তার অশান্ত মনটা শান্ত হয়ে যায়। তৃষ্ণার্ত চোখ দুটা শীতলতায় ভরে যায়। শত শত দিনের ব্যাকুলতা, হৃদয়টা শখের নারী দেখা পেয়ে যেন তাজা হয়ে যায়। এ তৃষ্ণা দেহের নয়, কোন এক অজানা মায়ার একান্ত মনের তৃষ্ণা এটা, ভালোবাসার তৃষ্ণা এটা। দেখতে দেখতে কয়েকটা বছর কেটে যায়। বিন্দু অনার্স 2য় বর্ষে পড়ে। ওইদিকে শিশির মাস্টার্স কমপ্লিট করে ব্যাংকে জব নিয়েছে। আজকে বিন্দুর 20তম জন্মদিন। সেই সুবাদে শিশিরও এসেছে এখানে আবিরের সাথে। এতদিনের জমানো কথাগুলো আজকে তার ভালোবাসার মানুষটিকে বলবে এই ভেবেই এসেছে বাসা থেকে। বাড়িতে প্রবেশ করতেই সাদিকা হোসেন ছুটে আসলেন। আজকে 1 বছর পরে শিশির আবির দুজনে তাদের বাড়িতে এসেছে। কেমন আছিস তোরা? এতদিনেই মনে হলো খালামুনির কথা। আচ্ছা তোরা ভেতরে যা, আমি বিন্দুকে ডেকে আনি। কথাটা বলেই সাদিকা হোসেন ওপরে চলে গেলেন। আবির শিশির ভেতরে কেক রাখা টেবিলের পাশে গিয়ে দাঁড়ালো। হানিফ হোসাইনের সাথে কুশল বিনিময় করল। এর মাঝেই সাদিকা হোসেন বিন্দুকে নিয়ে নিচে নামলেন। সবাই ঘোর লাগা চোখে তাকিয়ে আছে বিন্দুর দিকে। বিশেষ করে শিশির পলকহীন চেয়ে আছে। গোল্ডেন কালারের ড্রেস, চোখে কাজল, কোন রকম প্রসাধনী ছাড়াই হালকা লিপস্টিক, এতে যেন তাকে পরীর মতন লাগছে। কত দিনের পর তার শখের নারীটিকে দেখে মুগ্ধ হয়ে অপলক দেখল। বুকটা শীতলতায় চেয়ে গেল। এ যেন তার অন্যরূপ। কেক কাটা শেষ হলেই বিন্দুকে একে একে সবাই খাইয়ে দিল। বিন্দু সবাইকে খাইয়ে শিশিরকে খাওয়াতে গেল, অমনি আবির হাঁচি দিতেই বিন্দুর হাতের কেক শিশিরের পাঞ্জাবিতে পড়ল। সাদা পাঞ্জাবিতে চকলেট কেকটা খুব বাজে দেখালো। এটা দেখেই বিন্দু এক ঢোক গিল, কাঁপা কাঁপা গলায় বলল। ভাইয়া চলুন, এটা ধুয়ে নেবেন। শিশিরকে ওয়াশরুম দেখিয়ে বিন্দু বাইরে দাঁড়িয়েছিল। শিশির বের হতেই বলল, এটা ভালো করে ধুয়েছেন তো? হ্যাঁ, ধুয়েছি। তাহলে চলুন। বলেই বিন্দু হাঁটতে শুরু করলো। বিন্দু, পেছন ঘুরে বিন্দু বলল। জি ভাইয়া বলেন। তুমি কিভাবে নিবা বিষয়টা আমি জানি না, কিন্তু কথাটা তোমাকে বলা খুব জরুরি। জি ভাইয়া বলেন।
শিশিরের কপাল ঘামতে শুরু করলো। ডান হাতের বুড়ো আঙ্গুল কপালে স্লাইড করতে লাগলো। ধীরে ধীরে বলল, গত 9 বছর ধরে আমি তোমাকে ভালোবাসি বিন্দু। প্রথম দিনের দেখার পর থেকেই অনেক বেশি ভালোবাসি তোমাকে। আমার জীবনসঙ্গী করতে চাই তোমাকে। আমার জীবনের প্রথম নারী তুমি এবং শেষ নারীও তুমি হবে। উইল ইউ ম্যারি মি বিন্দু? শিশিরের এমন কথায় বিন্দুর খুব রাগ হলো, কিন্তু কোনো সিন ক্রিয়েট করলো না। নিজের রাগকেই সংযত করে নিচু স্বরে বলল, আমি অন্য কাউকে ভালোবাসি না, আর আপনাকে তো ভালোবাসার প্রশ্নই আসে না। ছোটবেলা থেকে আপনাকে আর আবিরকে বড় ভাইয়ের চোখে দেখে এসেছি। আপনাকে শুধু ভাই হিসেবেই দেখি। আমার জীবনে পুরুষ একজনই, আর সে হলো আমার বাবা। আজকে সম্মান করে কিছু বললাম না, আর কখনো এই বিষয়টা নিয়ে আমার সামনে আসবেন না, কারণ আমি আপনাকে কখনো ভালোবাসতে পারবো না শিশির ভাই। শিশির যেন বিন্দুর এমন কথায় আহত হলো, কিন্তু ভেঙে পড়ল না। কি যেন ভেবে মনে মনে বলল, আমার শখের নারীকে এত বছর ভালোবেসে এখন তার এমন কথাতেই দূরে সরে যাব? এটা হয় নাকি? সোজা আঙ্গুলে একই না উঠলে আঙ্গুল তো বাঁকাতেই হবে। এটা ভেবেই একটা পৈশাচিক হাসি হাসল। রাতে শিশির বিন্দুকে ফোন করে। এই আমি শিশির, ফোন রাখবে না প্লিজ? বিন্দু দীর্ঘশ্বাস ছেড়ে একটা উটকো ঝামেলা তার মাথায় এসে পড়েছে। না পারছে কিছু বলতে, না পারছে ফেলতে। বিরক্তিতে চৌচ্চরণ করে, কি বলবেন বলেন। বিন্দু, আমি যা বলবো তুমি একটু মনোযোগ দিয়ে শোনো প্লিজ, খুবই ইম্পর্টেন্ট। জি বলেন। আমার বাসা থেকে বিয়ের জন্য খুবই প্রেশার দিচ্ছে ইদানিং। এতদিন চাকরি আর পড়াশোনার কথা বলে তাদের আটকিয়েছি, কিন্তু আর পারছি না। এই বিন্দু, শুনছো তুমি? আমি শুনছি, আপনি বলেন। শিশির দম নিয়ে আবার বলতে শুরু করল। তোমাদের বাসায় যাওয়ার প্রথম দিনই তোমাকে দেখে আমার অনেক ভালো লেগেছে। ওই দিন থেকেই তুমি আমার হৃদয়ে স্থান করে নিয়েছো। বিশ্বাস করো বিন্দু, আমি আর কখনো কোনো মেয়ের দিকে চোখ তুলে দ্বিতীয়বার তাকাই নাই, কারণ আমি তোমাকে ভালোবাসি। আমাদের মাঝে অন্য কেউ আসুক এটা আমি চাই না। আমি একটু শান্তি চাই। এত টাকা দিয়ে কি হবে বলো, যদি মানসিক শান্তি না থাকে? তোমার মুখের দিকে তাকালে আমার অনেক শান্তি লাগে। তোমার চেহারার মায়া আমার সব ক্লান্তি দূর করে দেয়। আমি তোমাকে বিয়ে করতে চাই বিন্দু। তুমি রাজি না হলে তোমার বাবা তোমাকে বিয়ে দিবে না। তুমি আমাকে ফিরিয়ে দিও না বিন্দু, প্লিজ। শেষের কথাগুলো করুণ স্বরে বলল। শিশিরের করুণ কণ্ঠে বলা কথাটা শুনে বুকটা কেঁপে উঠল বিন্দুর। কি যেন ছিল কথাগুলোতে, ও জানে না। অনেকটা সময় নিয়ে বলল, আপনাকে অন্য চোখে আমি কখনো দেখিনি শিশির ভাই। আমার নিজের কোনো ভাই নেই। আবির আর আপনাকে আমি বড় ভাইয়ের চোখে দেখেছি। বিন্দু, তোমার সাথে কিন্তু আমার কোনো রক্তের সম্পর্ক নেই। শিশির ভাই, আমি এত কিছু জানি না। আমি আপনাকে বিয়ে করতে পারবো না, আর এটাই ফাইনাল। তুমি আরো সময় নাও বিন্দু, এই বিষয়টা ভেবে দেখো। বিন্দু চটে গিয়ে বলল, আপনি এত বেহায়া কেন শিশির ভাই? আমি আপনাকে জীবনেও বিয়ে করব না, শুনেছেন আপনি? ফোন রাখেন বলেই ফোন কেটে দেয় বিন্দু। বিন্দুর প্রতি রাগ যেন চরম পর্যায়ে পৌঁছে যায়। শিশির হাত মুষ্টিবদ্ধ করে নেয়। মনে হয় সামনে পেলে মেয়েটাকে কয়েকটা থাপ্পড় বসিয়ে দিত গালে। এত মুখ চলে মেয়েটার! রাগে চোখ মুখ লাল হয়ে গিয়েছে শিশিরের। অনেকক্ষণ চিন্তাভাবনা করেই মনে মনে বলে, রেগে গেলি তো শিশির, হেরে গেলি। এত রাগ করা চলবে না। কুল শিশির কুল, ঠান্ডা মাথায় কাজ কর, অন্য কিছু প্ল্যান কর। তখনই শিশিরের মা ফোন করে। তখন শিশির বলে, আমি একটা মেয়েকে ভালোবাসি, ওকে বিয়ে করতে চাই। কি বলছিস তুই এসব? তোর আগে থেকে বিয়ে ঠিক করা হয়ে গেছে। তো আমাদের পছন্দের মেয়েকে দেখে বিয়ে করতে হবে? আর কোন দিক দিয়ে অসুন্দর এই মেয়ে? আর কোন দিক দিয়ে অসুন্দর ওই মেয়ে? মা, সুন্দর হলেই তো হয় না। আমি ওকে বিয়ে করতে পারবো না মা। চুপ কর তুই, কোনো কথা শুনতে চায় না তোর। আমাদের পছন্দের মেয়েকে যদি বিয়ে করতে না পারো, তাহলে বাড়িতে আর কোনোদিন এসো না। বলেই ফোনটা কেটে দিল। এগুলো ভাবতে ভাবতে বিছানার শরীর এলিয়ে দেয় শিশির। এইদিকে আবিরের বিয়ের দিন ঠিক করা হয়। দেখতে দেখতেই হলুদের দিন চলে আসে। একে একে সবাই আবিরকে হলুদ লাগালো। শিশির কিছুটা হলুদ নিজের হাতের মুঠোয় নিয়ে রেখে দিল। আবিরকে ঘিরে সবাই বেশ নাচ গানে মেতে উঠল। এই সুযোগে আবিরের রুমে গিয়ে উপস্থিত হলো শিশির। আবিরকে কল দিয়ে বলল, বিন্দুকে একটু তোর রুমে পাঠিয়ে দে তো, দ্রুত আসতে বল।
ঠিক আছে বলতেই শিশির ফোন কেটে দিল। শিশির ফোনের ক্যামেরা অন করে গোপনে সুন্দরভাবে সেট করে রাখলো বেড বরাবর, যাতে করে সুন্দর মতন সবকিছু দেখা যায়। এরই মাঝে বিন্দু এসে দরজা নক করলো। শিশির বলল, ভেতরে এসো। বিন্দু রুমে এসে দেখলো পুরো রুম অন্ধকার। ও সুইচ টিপতে গেলেই খপ করে ওর হাত ধরে ফেলল শিশির। অন্য হাতে দরজা লক করে দিল। বিন্দু ভয়ে জমে যেতে লাগলো। শিশিরের থেকে ছাড়া পাওয়ার জন্য ছটফট করতে লাগলো। শিশির একটু হলুদ নিয়ে বিন্দুর দুগালে লাগিয়ে দিল। ধীরে ধীরে নিজের গালটা বিন্দুর গালে লাগালো। মৃদু কেঁপে উঠল বিন্দু। শিরদাঁড়া দিয়ে এক শীতলতা বয়ে গেল। এ যেন এক অদ্ভুত শিহরণ। ভূত মনে করে কাঁপা কাঁপা স্বরে বলল, কি করছেন শিশির ভাই? যা করছি দেখতেই তো পাচ্ছ। তোমার আওয়াজ যত বাড়বে তত তোমার সম্মান নিয়ে টান পড়বে। বলতে বলতে রুমের লাইট অন করলো শিশির। তুমি আমাকে বিয়ে করবে না বিন্দু? শিশিরের এমন কথায় বিন্দু না থেমে বলে, কেন বিয়ে করবে না তুমি? আমি কি দেখতে খারাপ? চরিত্র খারাপ আমার? আমি ভিখারি, টাকা নেই আমার? তোমাকে ভালো রাখতে পারবো না আমি? আমি আপনাকে ভালোবাসতে পারবো না শিশির ভাই, তাই আমি আপনাকে বিয়েও করব না। আপনি কেন বুঝতে পারছেন না? বিন্দু আমার বাসা থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে। আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে পারবো না বিন্দু। বললাম তো আমি আপনাকে বিয়ে করব না, তবুও বারবার এক কথা কেন বলছেন? দূরে যান আমার থেকে। এমন দিন আসবে আমাকে অনেক ভালোবাসবি তুই, অনেক খুঁজবি কিন্তু আর পাবি না। আমার চোখের দিকে তাকা। কি বললাম শুনছিস না? আমার চোখের দিকে তাকা। বিন্দু মাথা তুলে শিশিরের চোখের দিকে তাকিয়ে কেঁপে উঠল। চোখ দুইটা এমন লাল হয়ে আছে, মনে হচ্ছে এখনই রক্ত ঝরবে। শিশির সহসা প্রশ্ন করল বিন্দুকে, বিয়ে করবি না তুই? ভেবে চিনতে উত্তর দে। বিন্দুর আবারও একই কথা, বিয়ে করব না। শিশির চোখ বন্ধ করে বলল, আমাকে ক্ষমা করে দিস তুই। এটা বলেই বিন্দুকে ক্যামেরার সামনে নিয়ে দাঁড় করালো। বিন্দু কিছু বুঝে ওঠার আগেই ঠোঁট ডুবিয়ে দিল। বিষয়টা বুঝতে কিয়ৎক্ষণ সময় লাগলো বিন্দুর। শিশিরের থেকে নিজেকে আলাদা করার চেষ্টা করলো, কিন্তু শক্তিতে পেরে উঠল না। ঠোঁট ছেড়ে কাঁধের কাছ থেকে পিন খুলতে লাগলো। শাড়ির আঁচলটা টেনে ফেলে দিয়ে গলায় বুকে পাগলের মতন কিস করতে লাগলো শিশির। বিন্দুকে বিছানায় ফেলে দিয়ে নিজের পাঞ্জাবিটা খুলে বিন্দুর ওপর ঝাঁপিয়ে পড়ল। ব্লাউজ খুলে ফেলে বুকে কামড় বসালো, নাভিতে কিস করে পেটে কামড় বসালো। নিচের থেকে শাড়ি খুলতে নিলেই সর্বশক্তি দিয়ে বাধা দিল বিন্দু। বিন্দুর আর বুঝতে বাকি রইল না তার সাথে কি হতে চলেছে। শিশিরকে জাপটে ধরে শক্ত করে কান্না করতে লাগলো বিন্দু। কষ্টে বুক ফাটা আর্তনাদ বেরিয়ে এলো। শিশির ভাই, আপনি আমার সাথে এমনটা করতে পারেন না। আমি মরে যাব শিশির ভাই। আমার বাবা মা জানলে আমার আগে মরে যাবে। শিশিরের হাতে পায়ে পড়তে লাগলো, কিন্তু কোনো কাজ হলো না। বিন্দু গলা কাটা মুরগির মতন ছটফট করতে লাগলো। আজ বুঝে তার সুদিত্ব হারিয়ে ফেলবে সে, তার সম্মানটুকু আর রইল না। কথায় আছে ঘরের শত্রু বিভীষণ, তেমনই হলো আজকে। যাকে বিশ্বাস করলো সেই তার জীবনের কালসাপ হয়ে দংশন করলো। এই মুখ কি করে দেখাবে বাবা মাকে? মরতেও পারবে না। বাবা মা যে তাকে ছাড়া ভীষণ একা, কিভাবে বাঁচবে তারা? বিন্দুর আহাজারি আর্তনাদ ঘরের চার দেয়ালে বন্দী হয়ে আটকে গেল। বাইরের মানুষগুলো জানলই না একটা জীবিত মানুষের মৃত্যু হলো এই মুহূর্তে। বিন্দু নিজের অসহায়তাকে মেনে নিল। একটা সময় চোখের পানিও শুকিয়ে গেল। শিশির বিন্দুকে শাস্তি দিতে গিয়ে নিজে জঘন্যতম ঘৃণ্য ব্যক্তি হয়ে গেল। বিন্দু কি কখনো তাকে স্বাভাবিকভাবে মেনে নেবে? এমন কথা মাথায় আসতেই বিন্দুকে ছেড়ে দিয়ে উঠে পড়ল শিশির। একটুর জন্য মেয়েটার সম্মান বেঁচে গেল। কতটা নিচে নামলেই একটা মানুষ এমন কাজ করতে পারে, এটা ভেবেই নিজেকে ধিক্কার জানাতে লাগলো শিশির। বিন্দুর দিকে এক পলক তাকিয়ে দেখল কামড়ের স্থান থেকে রক্ত বেরিয়েছে। মেয়েটা নিস্তেজ হয়ে পড়ে আছে বিছানায়। সাহসে আর পারছিল না ক্ষতস্থানটা একটু ছুঁয়ে দেখার। নিজের অপরাধ বোধ ক্ষত বিক্ষত করল ভেতরটা। বুকে অজস্র পরিমাণ রক্তক্ষরণ হলো। চোখ দুইটা ঝাপসা হয়ে গেল নিমিষেই। সহসা উঠে হেক্সিসল তুলো আর ভায়োডিন নিয়ে বিছানায় বসল। আপনি কেন এমন করলেন শিশির ভাই? আপনার তো আমার শরীর চাই। আগে বললেই পারতেন এটা। এত ঘটা করে না করলেও হতো। আমি দেখেছি আপনি ফোনে ভিডিও করেছেন। কেন করেছেন জানতে চাই না। আপনার ইচ্ছা মিটিয়ে আমাকে হত্যা করুন, এটাই আমার বিশ্বাসের চরম প্রাপ্তি হবে। ছেলেদের নাকি কাঁদতে নেই, তবুও প্রিয় নারীর এমন বুকফাটা কষ্টে নিজেকে আর সামলে নিতে পারল না শিশির। চোখের কোনা বেয়ে বেশ কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল।
ধরা গলায় বলল, আমি এমনটা করতে চাইনি রে, তুই বিয়ে করতে রাজি হোসনি, এই জন্য রাগের বশে করে ফেলেছি। আই এম সরি বিন্দু। বিন্দু হাতের উল্টা পিঠটা দিয়ে চোখের পানি মুছে বলল, আমাকে বিয়ে করলে শরীর ছাড়া কিছুই পাবেন না শিশির ভাই। ঘৃণা ছাড়া ভালোবাসা থাকবে না। যদি এমন হয় তাহলে বাবার সাথে কথা বলেন, আমি বিয়ে করব। শিশির খুশি হলো। সহসা চোখ দুইটা চকচক করে উঠল। মনে মনে বেশ হাসল। শিশির বলল, ঘৃণা কিভাবে ভালোবাসে পরিণত করতে হয় এটা শিশির শেখদার খুব ভালো করেই জানে। বিন্দুকে বিছানা থেকে দাঁড় করিয়ে শাড়ি ঠিক করে পরিয়ে দিল শিশির। দু হাতে বিন্দুর মুখটা কিছুটা উঁচু করে চোখে চোখ রেখে বলল, আমি তোকে অনেক কষ্ট দিয়েছি তাই না রে পাখি? এই খারাপটা অনেক ভালোবাসা দিয়ে সব পুষিয়ে দিব। দেখিস, শোন, এই খারাপটাকে কখনো মাফ করিস না তুই। এটা বলেই কপালে গাঢ় করে চুমু খেল। তখনই ঘৃণায় বিন্দু হাঁসফাঁস করে উঠল। বিন্দুর অবস্থা বুঝতে পেরে শিশির বলে উঠল, ঘৃণা হচ্ছে তাই না? খুব ঘৃণা হচ্ছে তোর। এই খারাপটার ভালোবাসা পাওয়ার জন্য একদিন ঠিকই মরিয়া হয়ে উঠবি, কিন্তু সেদিন কি আমি থাকবো? একটা দীর্ঘশ্বাস ফেলে রুম থেকে বেরিয়ে গেল শিশির। শিশিরের এমন কথায় বিন্দুর বুক কেঁপে উঠল। চিনচিনে ব্যথা হলো বুকে। কেন এমন হলো সে জানে না। সে জানে শিশিরকে সে শাস্তি দেবে, অনেক শাস্তি দেবে, এজন্যই বিয়ে করবে। কিছু সময় পরে বিন্দু রুম থেকে বেরিয়ে হলুদের অনুষ্ঠানে আসে। হলুদের অনুষ্ঠান শেষ হতে বিকাল হয়ে যায়। দুপুরে আর কারোই খাওয়া হয় না। রাতে ডিনার টেবিলে শিশিরকে দেখে বিন্দু লজ্জায় ঘৃণায় নুয়ে যায় যেন। চোখ দুইটা ঝাপসা হয়ে ওঠে। এই মানুষটাকে আর দেখতে চায় না বিন্দু। তবুও তার সাথে দেখা হয়। ভীষণ কষ্ট হয় বিন্দুর। কাউকে কিছু বলতেও পারে না, আর সহ্যও করতে পারে না। আহ, কি ভীষণ যন্ত্রণা। মাথা নিচু করে খাওয়া শেষ করে বিন্দু। খাওয়া দাওয়া শেষে যে যার রুমে চলে যায়। এদিকে বিন্দু সব গোছগাছ করছে। বরের সাথে মোটেও যাওয়ার ইচ্ছা ছিল না তার, কিন্তু কিছুক্ষণ আগে শিশির এসে ধমকিয়ে গেছে। কেন যাবে না সে? তাকে যেতেই হবে। সে না গেলে আঙ্কেল আন্টি কষ্ট পাবে, চিন্তা করবে। এই বয়সেও তাদের চিন্তায় রাখবে। আরো অনেকভাবে বুঝিয়েছে। এত এত কথার মাঝে বিন্দু শুধু এতটুকুই বলেছে, আমি তো এমন ছিলাম না। আমার জীবনের আনন্দটুকু কেড়ে নিয়ে কি পেয়েছেন আপনি? আর যেটা পাবেন ওটার ভার আপনার জন্য অনেক ভারী হয়ে যাবে। রাত 11টার দিকে সব কাজ শেষ করে রুমে আসেন বিন্দুর বাবা। দেখতে পান বেডের এক পাশে বিন্দুর মা ঘুমিয়ে আছে, অন্য পাশে তার জন্য জায়গা রেখে বিন্দু মাঝখানে ঘুমিয়েছে। এটা দেখে আনন্দ চোখ দুইটা চিকচিক করে ওঠে তার। ভীষণ ভালো লাগায় বুকটা ভরে ওঠে। অনেকদিন পর এমন একটা দৃশ্য দেখলেন তিনি। রুমের লাইট অফ করে বেডে গিয়ে শুয়ে পড়লেন। বিন্দুর একটা হাত তার দুহাতের মুঠোয় নিয়ে বুকে চেপে ধরলেন। একরাশ আনন্দ নিয়ে চোখ বুঝলেন। শিশির ওর বাবা মা আর ওর সাথে ঘটে যাওয়া সবটা খুলে বলল আবিরকে। এটাও বলল, আমি বাড়িতে গেলে বাবা জোর করে আমার বিয়ে দিয়ে দিবে। আবির সবটা শুনে বেশ চিন্তিত হলো। কি করবে বা কি বলবে কিছুই ভেবে পেল না। আবির জানে শিশির অনেক ভালো ছেলে, বিন্দুকে অনেক ভালো রাখবে সে। তারপরও চিন্তিত সে। শিশিরের বাবা মা ছাড়া কি কখনো বিন্দুকে শিশিরের হাতে তুলে দেবে তার খালামণি? আবির শান্ত স্বরে বলল, আমি চেষ্টা করব ভাই। তারপরেও মনে হচ্ছে খালামণি মানবে না। তুই চিন্তা করিস না, ঘুমা এখন। আল্লাহর উপর ভরসা রাখ। আবিরের কথাগুলো বারবার প্রতিধ্বনিত হলো শিশিরের কানে। সত্যি কি বিন্দু তার হবে না? তার সাথে বিয়ে না হয়ে যদি মেয়েটার অন্য কোথাও বিয়ে হয়ে যায়, তাহলে মেয়েটা সারা জীবন তার দেওয়া আগুনে পুড়তে থাকবে। তার স্পর্শগুলো ভুলেও যাবে না সে। কথাগুলো ভাবতে ভাবতেই চোখের কোনা বেয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল। কি ভুলটাই না করল সে। রাতে ঘুম হলো না তার। খুব সকালে ঘুম থেকে উঠে পড়ে বিন্দু। গতকালকের বিষয়টা ভেবেই দু চোখের পাতা এক করতে পারেনি মেয়েটা। এদিকে বিন্দু গুটি গুটি পায়ে ছাদে গিয়ে রেলিং ঘেঁষে দাঁড়ালো। পায়ের জুতা খুলে খালি পায়ে ছাদের মধ্যেই হাঁটাহাঁটি করলো অনেকক্ষণ। চোখ পড়ল ছাদের অন্য পাশে দুইটা ফুলের টব রাখা। তার একটাতে গোলাপ আর অন্যটাতে লাল খয়েরি এবং সাদা গাঁদা ফুলের গাছ। একটা গাঁদা ফুল ফুটে আছে সেখানে। ওইটাতে হাত দিয়ে নাড়াচাড়া করে উঠে দাঁড়ালো। জুতা পায়ে দিয়ে সিঁড়িতে নিচে নামতে লাগলো। সামনে দেখলো শিশিরও তার দিকেই আসছে। বিন্দু বেশ বিরক্ত হলো। যে লোকটাকে দুই চোখেই দেখতে পারে না আর সেই ঘুরে ফিরে তার সামনে চলে আসে। রাগে দাঁতে দাঁত চেপে বেশ জোরেই বলল,
হাত ধরেছেন কেন? হাত ছাড়েন আবার। অসভ্যতামির একটা সীমা থাকা দরকার। বিন্দুর এমন কথায় শিশির ক্ষেপে গেল, বলল, একটু হাতই তো ধরেছি, তাতে কি এমন হয়েছে শুনি? আমি কি তোমাকে কিস করেছি, হাক করেছি যে এমন ষাঁড়ের মতো চিল্লাচ্ছ? তোমার বর যখন তোমার হাত ধরবে তখনও কি চিল্লাবা? কিস করলেও চিল্লাবা, আদর করলেও চিল্লাবা, তুমি লোক জড়ো করবা তখন? বিন্দুর রাগে গা জ্বলে যাচ্ছে। কতটা নির্লজ্জ আর খারাপ মানুষ হলে এ কথা বলতে পারে ভাবা যায়। কিছুই বলল না। এই লোকটার সাথে সে কথা বাড়াতে চায় না একদম। বিন্দুর চুপ থাকা দেখে শিশির বলল, এই শোনো, পুরুষ মানুষের লজ্জা কম নয়, লজ্জা নারীর ভূষণ, পুরুষের নয়। তাই লজ্জা তোমার করা উচিত, আমার না। আর শোনো, যা বলতে এসেছিলাম, কালকে অনুষ্ঠানে যাবা, কোনো রংচং মাখবা না, একদম সিম্পল ভাবে যাবা। বিন্দু প্রচণ্ড বিরক্ত হল। রাগের চোটে কপালের শিরাগুলো ভেসে উঠেছে। দাঁতে দাঁত চেপে বলল, আমি কি করব? না করব? আপনাকে কৈফিয়ত দিতে হবে নাকি? আমাকে হুকুম করার কে আপনি? হ্যাঁ, আপনি একটা খারাপ মানুষ। আমি আপনাকে ঘৃণা করি, অনেক ঘৃণা করি আমি আপনাকে। হাত ছাড়েন আমার। বিন্দুর এরকম কথাগুলো মোটেও সহ্য হলো না শিশিরের। সে তো এখন ঘৃণার কোনো কাজই করেনি, তবুও সে খারাপ। বিন্দুর হাত ধরে টেনে কাছে নিয়ে আসলো, হাত ঝাড়া দিয়ে বলল, এই নে, তোর হাত ছেড়ে দিলাম। হাত এত জোরে ঝাড়া দিয়েছে যে পাশের দেয়ালে গিয়ে খুব জোরে লেগেছে। মুহূর্তেই বিন্দু আহ শব্দ করে চোখ বন্ধ করে নিল। শিশির বিন্দুকে আরো কাছে টেনে নিল, বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে রইল কিয়ৎক্ষণ। বিন্দু ছোটানোর চেষ্টা করেও পারল না। চুপ হয়ে চোখের পানি ফেলতে লাগলো। ভালোবাসার মানুষের স্পর্শে মনে শিহরণ জাগে, ভালো লাগা কাজ করে, ভিন্ন অনুভূতির সৃষ্টি হয়। প্রিয় মানুষটির সান্নিধ্য পেতে চায় আরও, কিন্তু যখন অপছন্দের মানুষ স্পর্শ করে তখন আর সে ভালো লাগার অনুভূতি কাজ করে না, সবটা অনুভূতিহীন হয়, রসকসহীন পাঞ্চে অনুভূতি। কিয়ৎক্ষণ পর শিশির হাতের বাঁধন আলগা করে, বিন্দুর মুখ উপরে তুলে চোখের পানি মুছে দেয়, কপালে চুমু খায়। ঠোঁটের কাছে মুখ নিতেই বিন্দু চোখ মুখ খিচে বন্ধ করে নেয়। শিশির আলতো করে বিন্দুর ঠোঁটে তার ঠোঁট চেপে ধরে, পরপর দুবার এমন করে ঠোঁটে ঠোঁট চেপে ধরে রাখে। আর দুবারই বিন্দু কেঁপে কেঁপে ওঠে, নিঃশ্বাস ভারী হয়ে আসে কিছুটা। না চাইতো অন্যরকম অনুভূতি কাজ করে তার, ঠোঁট দুটো তিত্তির করে কাঁপতে থাকে। শিশিরের এই দৃশ্যটা যে কি ভীষণ ভালো লাগে। সব রাগ এক নিমিষেই উধাও হয়ে যায়। আস্তে আস্তে করে নরম গলায় ডাক দেয়, বিন্দু। বিন্দু ঘোরের মধ্যেই উত্তর দেয়, হুম। শব্দ করে। শিশির খানিকক্ষণ মনে মনে হাসে, তারপর মুখ খুলে বলে, যা বলেছি মনে আছে তো? আমার কথা না শুনলে এই নরম ঠোঁটে এতগুলো কামড় বসাবো যা তোমার সহ্য হবে না। শিশির ঠোঁটে আঙুল ছুঁয়ে বলে। বিন্ধুর ঘোর কাটতেই ওর কাছ থেকে সরে যায়, আর একটা পা নিচে সিঁড়িতে গিয়ে পড়ে যেতে নিলেই শিশিরকে জাপটে ধরে বসে। শিশিরও সাথে সাথে ধরে নেয় বিন্দুকে। বিন্দু যখন বিষয়টা বুঝতে পারে এতক্ষণ কি হয়েছে আর সে কি করেছে, সাথে সাথেই লজ্জায় ঘৃণায় তার মাথাটা নিচু হয়ে যায়। ঘৃণায় গা গিনগিন করতে থাকে। এক দৌড়ে রুমে চলে যায় মেয়েটা। বিকেল 4টা বাজলে সবাই বিয়ে বাড়িতে পৌঁছালো। বর এসেছে বলে চারিপাশ হই হুল্লোড় পড়ে গেল। কিছু মেয়ে মিষ্টি হাতে গেইটে এসে দাঁড়িয়েছে। কিয়ৎক্ষণ পর সবাইকে ভেতরে নিয়ে বসতে দিল। খাওয়া দাওয়া পর্ব মিটিয়ে বিন্দুর বাবা বিয়ের কাজ শুরু করতে বললেন। কাজী সাহেবকে নিয়ে ভিতরে গেলেন মেয়ের বাবা, সাথে বিন্দুর বাবাও গেলেন। এদিকে বিন্দুর না চাইতেও বারবার চোখ যাচ্ছে শিশিরের ওপর। কি এমন সুন্দর সে যে আশেপাশের মেয়েগুলো তাকে চোখ দিয়ে গিলে খাচ্ছে, আশেপাশে ঘুরঘুর করছে বারবার। ছেলে কখনো দেখেনি বুঝি এরা? সবগুলো এক একটা লুচু। আজকে প্রথমবারের মতো বিন্দু তার জহুরি চোখ নিয়ে শিশিরকে পরখ করতে নেমে পড়ে। লম্বা প্রায় 6 ফুট, সুতাম দেহ, গায়ের রং হলদেটে ফর্সা, লম্বা মুখে খোঁচা খোঁচা চাপ দাড়িতে ব্ল্যাক শেরওয়ানি, সব মিলিয়ে বেশ মানিয়েছে তাকে। কিন্তু তাতে কি, লোকটা তো ভীষণ খারাপ চরিত্রের। ও মনে মনে বলল, কি সব ভুলভাল চিন্তা ভাবনা করছি। আরে সব মেয়ে তাকিয়ে থাকুক আর খেয়ে ফেলুক, তাতে আমার কি? সে তো আমার কিছু হয় না। তখনই শিশির পেছন থেকে বলল, খুব জেলাস হচ্ছে বুঝি নিজের হবু বরকে অন্য মেয়েদের চোখে দেখে? আকস্মিক এমন কথায় বিন্দু খানিকটা ভড়কে যায়। দেখবে দিক এক পা পেছনে নিতেই শিশিরের বুকে মাথা ঠেকে যায়। দ্রুত সরে নিতেই বিন্দুর হাত চেপে ধরে শিশির, কানের কাছে মুখ নিয়ে বলল, ঠিক জায়গাতে এসেছো, একদম বুকে। ভয় শুনে বিন্দুর বেশ রাগ হলো নিজের প্রতি।
কোন দুঃখে যে তাকাতে গেল আল্লাহ জানি। নিজেকে শক্ত করে ঝাঁঝালো গলায় বলল, নিজের তো মান সম্মান বলে কিছুই নেই, অন্তত আমাকে একটু সম্মানের সাথে বাঁচতে দেন। আশেপাশের অনেক লোক দেখছে, হাত ছাড়েন। শিশির আস্তে করে বিন্দুর হাত ছেড়ে দিল। ওর মুখটা একদম বিন্দুর কানে ছুঁয়ে ছুঁয়ে বলল, আমাকে দেখার জন্য সারা জীবন অনেক সময় পড়ে আছে। লুকিয়ে চুরিয়ে দেখার কিচ্ছু নেই। মেয়েগুলো আমাকে চোখ দিয়ে ভস্ম করে দিলেও আমি কিছু ভুলেও তাদের দিকে তাকাইনি। এটা বলেই খানিক হেসে চোখ টিপ দিল। শিশির চলে যেতেই বিন্দু নিজে নিজেকে বলল, যাই হয়ে যাক, এই লোকটার দিকে আর কখনো তাকাবোই না। প্রয়োজনে নিজের চোখ বন্ধ করে অন্ধের মতো চলবো, তবুও তাকাবো না। বাবা বিয়ের কাজটা শেষ, এখন মেয়ে বিদায়ের পালা। মেয়েকে বিদায় দিতে গিয়ে মেয়ের বাবা মা ভাই সবাই অনেক কান্না করছে। এক পর্যায়ে কান্নাকাটির পর্ব শেষে মেয়েকে বরের গাড়িতে উঠানো হলো। যে যার মতন করে উঠে পড়ল গাড়িতে। বাসে পৌঁছাতে পৌঁছাতেই রাত 8টা বেজে গেল। পরের দিন খুব সকালে শিশির ঘুম থেকে উঠে পড়ে। ফ্রেশ হয়ে সবকিছু গোছগাছ করে নিজেও রেডি হয়। ব্যাগ নিয়ে নিজের রুম থেকে বের হয়ে আবিরের আম্মার রুমের সামনে গিয়ে দরজায় নক করে। আবিরের আম্মা ফজরের নামাজ শেষ করে মাত্রই উঠেছেন। কে? ভিতরে আসো। শিশির ভেতরে গিয়ে বিছানায় বসল। শিশিরের সাজ দেখে আজ একটু অবাক হলেন আবিরের আম্মা। বললেন, এত সকালে ব্যাগপত্র নিয়ে কোথায় যাবা তুমি? আসলে আন্টি গতকাল রাতে ব্যাংক থেকে কল করে বলল আজকে কয়েকজনের ঋণ পাস হবে। এটা অনেক টাকার বিষয়, আমাকে উপস্থিত থাকতে হবে। সকাল 9টার আগে পৌঁছাতে হবে সেখানে। তাই সকাল সকাল বের হয়ে পড়লাম। সে কি বাবা, সকালে নাস্তা তো করে যাও। না আন্টি, আমি ওখানে পৌঁছে খেয়ে নেব। আপনি আবিরকে বিষয়টা একটু বুঝিয়ে বলবেন প্লিজ, না হলেও কষ্ট পাবে। সারাটা দিন বেশ আনন্দের সময় কাটে বিন্দুর। শিশিরের দেখা না পেয়ে যেন সে ভীষণ খুশি হয়েছে। তার চোখে পৃথিবীর সবথেকে খারাপ লোক হলো শিশির। একজন বিশ্বাসঘাতক সে, যে মানুষের বিশ্বাসের মূল্যায়ন করতে জানে না। পরের দিন বৌভাতের অনুষ্ঠান করা হয়। আবিরের শ্বশুরবাড়ি থেকে লোকজন আসে। খাওয়া দাওয়া শেষে আবির আর মোমোকে ওনারা নিয়ে যান। বিন্দুকেও সাথে যেতে বলে, কিন্তু বিন্দু যেতে রাজি হয় না। তাই আর কেউ ওকে জোরও করে না যাওয়ার জন্য। পরের দিন সকালে ঘুম ভাঙতেই শিশিরের ফোন বেজে ওঠে। আড়মোড়া ভেঙে উঠে বসে ফোন হাতে নেয় শিশির। আবির ফোন করেছে এটা দেখেই কপালে চিন্তার ভাঁজ পড়ে। ফোন রিসিভ করে কানের পাশে ধরতেই ওপাশ থেকে আবির উচ্চস্বরে বলে, খুশির সংবাদ আছে দোস্ত। শিশির খানিকটা নড়ে চড়ে বসল। খুশি হলো কিনা বোঝা গেল না। নিচু স্বরে বলল, টেনশন দিস না ভাই, সংবাদটা আগে বল, তারপরে বলি ওটা খুশি নাকি দুঃখের। তোর সাথে ভনিতা করার সময় আমার নেই। বোনের বিয়ে, ভাই হিসেবে অনেক দায়িত্ব রয়েছে আমার। বিয়ের জন্য বিন্দুর বাবা রাজি হয়েছে, তবে একটা শর্ত দিয়েছি। বিন্দুর বাবা রাজি হয়েছে এটা শুনে খুশিতে শিশিরের চোখ চকচক করে ওঠে। কিন্তু শর্ত শুনে খানিকটা ঘাবড়ে যায়। আমতা আমতা করে বলল, কি শর্ত? তোকেও বিন্দুর সাথে ওনাদের আশেপাশে বাসা নিয়ে থাকতে হবে। দিন শেষে একবার হলেও উনি মেয়েকে দেখতে চান সামনের থেকে, আর এটাই শর্ত। আবিরের কথা শুনে শিশির চোখ মুখ কুঁচকে ফেলে। উফ শব্দ করে ওঠে। খানিক বিরক্তি মিশিয়ে বলল, কেন ভাই, দূরে থাকলে সমস্যা কি? তোর বোনকে নিয়ে কি আমি মেরে ফেলবো? আমার উপর বিশ্বাস নেই তাহলে মেয়ে বিয়ে দিচ্ছ কেন? দেখ ভাই, আমি বিয়ে করে ঘর জামাই থাকতে পারবো না। এক শহরেই থাকবো, কিন্তু দূরত্ব থাকবে আমাদের মাঝে। আবির শিশিরকে শান্ত করতে বলল, রেগে যাচ্ছিস কেন ভাই? ঘর জামাই থাকবি কেন? আগে বিয়ে হোক, পরে বুঝিয়ে বলবি সবটা। আর শোন, বিন্দুর বাবা কালকেই রওনা দিবে খুলনার উদ্দেশ্যে। ওরা ওদের নিজেদের বাড়িতে চলে যাবে। যদি সম্ভব হয় তুইও ট্রান্সফার হয়ে নিস। শিশির বেশ চিন্তিত হলো। হুট করে ট্রান্সফার করা যায় নাকি? এটার জন্যও তো সময় দরকার। কেমন যেন সব তালগোল পাকিয়ে যাচ্ছে। বিয়ের খুশিতে ও খুব একটা খুশি হতে পারল না। মনটা ভার হয়ে রইল। পরের দিন বিন্দু ওর বাবা মায়ের সাথে রওনা হলো নিজের শহরে, নিজের বাড়িতে। এদিকে শিশিরের পাগল প্রায় অবস্থা। হাতে মাত্র 6 দিন সময় তার। এতটুকু সময়ের মধ্যেই কিভাবে কি করবে ভেবে পেল না সে। খুব জরুরি ভিত্তিক ট্রান্সফার হওয়ার জন্য মেইল পাঠালো অফিসে। আলাদা করে দাওয়াত করার মতো জানা কেউ আছে তোমাদের? বা আমার কিছু কথা আছে। হ্যাঁ মামুনি বলো, আমিও শুনতে চাই। বিন্দু এই বিয়ের ভবিষ্যৎ সম্পর্কে জানে না। এটাও জানে না তার জন্য কি অপেক্ষা করছে অদূর ভবিষ্যতে। সে জানে না কতদিন টিকবে এই বিয়ে। মূলত প্রতিশোধের আগুনে দগ্ধ হয়েই বিয়েতে রাজি হয়েছে বিন্দু। সে মোটেও লোক জানাজানি করতে চায় না।
যে বিয়ের কোনো নির্দিষ্ট ভবিষ্যৎ নেই, সেই বিয়েতে এত লোকজন জানানোর কোনো মানেই হয় না। আসলে বাবা বলছিলাম কি, বিয়েতে বড় অনুষ্ঠান করার প্রয়োজন নেই, শুধুই আবির ভাইয়াদের বলো, আর কাউকে বলতে হবে না। হানিফ হোসাইন বেশ অবাক হলেন, সাথে সাদিকা হোসাইনও। পানির গ্লাসটা টেবিলে রেখে শান্ত চাহনিতে তাকালেন বিন্দুর দিকে, বললেন, তোমার এই কথার কারণ কি জানতে পারি? তুমি আমাদের একমাত্র সন্তান। তুমি ছাড়া আমাদের দ্বিতীয় কোনো সন্তান নেই। আমাদের সব চাওয়া পাওয়া তোমাকে ঘিরে। অনুষ্ঠান করে বিয়ে দিব, এটাই আমাদের ইচ্ছা। বিন্দু প্লেটের পুরো খাবার শেষ করে বেসিনে গিয়ে হাত ধুয়ে আবার ফিরে আসলো। টিস্যু দিয়ে হাত মুছতে মুছতে বলল, এত জমজমাট আয়োজন আমার একদমই পছন্দ না বাবা। মেয়ের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আজ পর্যন্ত কিছুই করেনি বিন্দুর বাবা মা। কিয়ৎক্ষণ মেয়ের মুখের দিকে তাকিয়ে থাকলেন দুজনই, ফের বললেন, ঠিক আছে। বিন্দু যেন এমন জবাবে হাঁপ ছেড়ে বাঁচল। আজকে শিশির এসেছে বিন্দুদের বাসায়। অফিস থেকে 7 দিনের ছুটি নিয়েছে সে। দুপুরের খাওয়া দাওয়া শেষে রেস্ট নেয় কিছু সময়। বিকালে আবির আর শিশির বের হয় শিশিরের জন্য ফ্ল্যাট খুঁজতে। অনেকগুলো ফ্ল্যাট দেখা শেষে একটা দোতলা ফ্ল্যাট তার অনেক পছন্দ হয়। অগ্রিম কিছু টাকা দেয় ফ্ল্যাট মালিককে। ফ্ল্যাটের চাবি নিয়ে বেরিয়ে পড়ে বাইরে। একটা সংসার সাজাতেই টুকিটাকি যা প্রয়োজনীয় সবকিছু কিনে নেয়। দুজন লোক সাথে নিয়ে সব মালামাল সব বাসায় নিয়ে আসে। এক এক করে সব জিনিসগুলো রুমে সাজিয়ে নেয়। সব কাজ শেষ করে রাত 10টা নাগাদ আবির আর শিশির বিন্দুদের বাসায় আসে। রাতে খাওয়া শেষ করে যে যার মতন করে রুমে চলে আসে। আগামীকাল বিন্দুর বিয়ে। বিন্দুর ভেতরটা ছটফট করছে, কেন জানি ভীষণ কষ্ট হচ্ছে ওর। বুকের ভেতরটা জ্বলে যাচ্ছে। পৃথিবীর সবটা ভার যেন ওর বুকে এসে পড়েছে। বুকে হাত চেপে ধরে ধীরে ধীরে সিঁড়ির ধাপ অতিক্রম করে ছাদে গিয়ে দাঁড়ায় বিন্দু। সামনে তাকাতেই ছাদের কার্নিশ ঘেঁষে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখতে পাই। একটু সামনে এগিয়ে দেখে ওর বাবা দাঁড়িয়ে আছে, হাত দিয়ে বারবার চোখের পানি মুছে নিচ্ছে। মুহূর্তেই বিন্দুর বুকটা কেঁপে ওঠে, চোখ ঝাপসা হয়ে আসে। বাবা ওর এত শক্ত মনের মানুষ হয়েও আজকে কাছে, কেন কাছে ও জানে না। আজকে বিন্দুর বিয়ে। পুরো বাড়ি রঙিন আলো আর ফুল দিয়ে সজ্জিত করা হয়েছে। বিন্দুর মা রোবটের মতো একটা রেখে একটা কাজ করে চলেছেন। রান্নার লোক চলে এসেছে। হলুদের অনুষ্ঠান শেষ হতেই বেলা 3টা বেজে গিয়েছে। পার্লার থেকে বিন্দুকে সাজাতে 2টা মেয়ে এসেছে। শাড়ি পরা শেষ হলে বিন্দুকে সাজাতে বসেছে তারা, কিন্তু বিন্দু সাজতে নারাজ। সে একটু সাজবে না বলে জানিয়ে দিয়েছে তাদেরকে। যে বিয়েতে মনের শান্তি নেই, সেই বিয়েতে সাজার কোনো মানেই হয় না, এমনটাই মনে করে বিন্দু। বিয়ে ওর সম্মতিতে হলেও মনের শান্তি কখনো হবে কিনা তা ওর জানা নেই। শিশিরের ওপর অনেক রাগ বিন্দুর, কিন্তু ওর সব অভিযোগ আল্লাহর কাছে। কেন এমন মানুষের সাথে ওর দেখা হয়েছে যে ওর পবিত্র শরীরটাকে অপবিত্র করেছে? জীবনে এমন কোন পাপ করেছিল যে ওরকম মানুষের সাথে ওর দেখা হয়েছে? নিশ্চয়ই আল্লাহ কপালে লিখেছেন, তা না হলে এমন কেন হবে? ওর প্রতিনিয়ত অনেক অভিযোগ আল্লাহর কাছে। আল্লাহ এমনটা না করলেও পারত। আল্লাহ নাকি কাউকে নিরাশ করেন না। সবাই যার যার জায়গা হতে তার পাপের শাস্তি পায়। নিশ্চয় শিশিরও পাবে। নিজের আত্মসম্মানের ভয়ে আজকে সে নিজেকে গুটিয়ে নিয়েছে বিন্দু। নিজের শরীরে যে দাগ লেগেছে, আজকে ও যদি অন্য কোনো ছেলেকে বিয়ে করে নেয়, ওই দাগ আর কখনোই যাবে না। সারা জীবন নিজের কাছে নিজেকে ছোট মনে হবে। সে নিজের শরীর শিশিরকে দেখিয়েছে। ওই শরীর অন্য পুরুষের সংস্পর্শে নেয়া, এটা ওর জন্য খুবই লজ্জার কাজ। ও পারবে না, এটা কখনোই পারবে না। ওরও আত্মসম্মান রয়েছে। নিজের শরীরকে ভিন্ন ভিন্ন পুরুষের কাছে উপস্থাপন করতে পারবে না বিন্দু, তাই শিশিরকে বিয়ে করতে রাজি হয়েছে। এগুলো ভাবতে ভাবতে দু চোখ পানিতে টলমল হয়ে যায় বিন্দুর। আর কিছু সময় পর কাজে আসবেন ওদের বিয়ে পড়াতে। শিশিরের অনেক খুশি হওয়ার কথা থাকলেও ওর মন ভীষণ খারাপ আজকে। জীবনের সব থেকে বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে, তাও পরিবার ছাড়া। চোখ দিয়ে আশ্বস্ত করলেন বিন্দুকে। বেশ সময় নিয়ে কবুল বলল বিন্দু। বিকেল 5টা নাগাদ বিয়ের কাজ সম্পূর্ণ হয়েছে। এবার কন্যা বিদায়ের পালা। তারপর বিন্দু আর শিশির চলে আসে তাদের নতুন বাড়িতে। বিন্দু শিশিরের রুমে বসে আছে। পুরো রুমটা ফুল দিয়ে সজ্জিত করা হয়েছে। বিছানা আর চারপাশে সবকিছু সাদা রঙের। পাশেই টি টেবিলে মোমবাতি জ্বলছে। এত সুন্দর করে সাজানো রুমটা দেখেও ওর ভীষণ অস্বস্তিকর লাগছে। বিছানা থেকে নেমে লাগেজ থেকে একটা সুতি কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায় বিন্দু। কিছু সময় পরে চেঞ্জ করে ফ্রেশ হয়ে রুমে চলে আসে। এর মাঝে শিশিরও রুমে আসে। মাথা থেকে পাগড়িটা খুলতে খুলতে হালকা কেশে বলল,
অজু করে আসো, 2 রাকাত নফল নামাজ পড়ি। কথার মাঝে শিশির জায়নামাজ বিছিয়ে নেয় ফ্লোরে। বিন্দুও কিছু বলে না। অজু করে এসে নামাজ পড়ে নেয় শিশিরের সাথে। বিন্দুর শরীর খুব খারাপ লাগছে, চোখ জোড়া জ্বলে যাচ্ছে থেকে থেকে, মাথা ভারী হয়ে আসছে বেশ। শরীরের উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে ধীরে ধীরে। নামাজ শেষ করে শিশির ল্যাপটপটা নিয়ে পাশের রুমে যাচ্ছিল। বিন্দু পেছন থেকে ডেকে বলল, আমি ঘুমাবো, আপনারা যা কিছু লাগবে সাথে নিয়ে যান, রুম লক করে ঘুমাবো আমি। শিশির পিছু ঘুরে খানিকটা এগিয়ে আসে বিন্দুর কাছাকাছি। বিন্দুর চোখের দিকে কিয়ৎক্ষণ চেয়ে থাকে। ডান হাতটা উঠিয়ে বিন্দুর কপালে ছোঁয়াতে যাবে, তখনই বিন্দু এক লাফে খানিকটা দূরে সরে যায় ওর থেকে। চিৎকার করে বলতে থাকে, ডোন্ট টাচ মি, ডোন্ট টাচ মি, মিস্টার শিশির শিকদার, লিভ মি অ্যালোন। আপনি আমার কাছে আসলে আমি আপনাকে খুন করতে দ্বিধা বোধ করব না। শিশির কয়েক পা সামনে এগিয়ে আসে, বিন্দুর মুখোমুখি হয়ে দাঁড়ায়। 2 হাত বুকে ভাঁজ করে বুক টান টান করে বলল, আমাকে মেরে ফেললে তো তুমি তখন বিধবা হয়ে যাবা, লোকে তোমাকে গালমন্দ করবে, স্বামীর খুনি বলবে তোমাকে, তখন আমার মোটেও ভালো লাগবে না, দূরে থেকেও মন খারাপ হবে আমার। এটা বলেই আরেক পা এগুলো সামনে। বিন্দু ভয়ে ঢোক গিল। লোকটা বিয়ের আগে তার সাথে খারাপ আচরণ করেছে, আর এখন তো বিয়ে হয়েছে ওদের। যদি ওর সাথে জোর জবরদস্তি করে তখন কি করবে? জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিল। খানিকটা সাহস জুগিয়ে তর্জনী আঙ্গুল উঁচিয়ে শিশিরের মুখের সামনে এনে উঁচু গলায় বলল, একদমই কাছে আসার চেষ্টা করবেন না বলে দিচ্ছি, খুব খারাপ হবে কিন্তু, আমার থেকে দূরে সরেন। শিশির নিজের জায়গায় স্থির থেকে মাথাটা সামনে এনে বিন্দুর মুখোমুখি হয়ে বলল, আমার খারাপটাই তো প্রথমে তোমাকে দেখিয়ে দিয়েছি, তোমাকে ভালোটা দেখার ইচ্ছে যে তোমার থাকবে না জানি আমি। আজকে তুমি আমাকে এ কথা না বললেও আমি কখনো তোমার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কিছুই করতাম না। আমি যে পাপ করেছি তোমার সাথে, সারা জীবন তো দূরে থাক, কাইল কিয়ামতের দিনেও আমি এই পাপের জন্যই তোমার দিকে চোখ তুলে তাকাতে পারবো না, আর তোমার উপর জোর করার প্রশ্নই আসে না। তোমাকে আমি সবসময় মন থেকে চেয়েছি, কিন্তু তোমাকে পাওয়ার যে মাধ্যমটা, ওটা অন্যায় ছিল, পাপ ছিল, আমি পাপিষ্ট। ওই পাপের বোঝা যে অনেক ভারী, তুমি নিজে থেকে আমাকে স্পর্শ না করলে এই আমি কখনো তোমাকে স্পর্শ করব না। শিশির শিকদারের কথার কখনো নড়চড় হয় না, কিন্তু কখনো তোমাকে দেখতে বারণ করো না বিন্দু। তোমাকে না দেখে থাকাটা ভীষণ কষ্টের, এটা আমি পারবো না। বিন্দু সহসা প্রশ্ন করল। আপনি কোথায় ঘুমাবেন? বিন্দুর প্রশ্নে শিশির ভুরু কুচকালো, বলল, কেন? এই রুমে ঘুমাবো তোমার সাথে এক বিছানায়, তোমার কোনো সমস্যা আছে? হ্যাঁ, অনেক সমস্যা আছে। আপনি এই রুমে ঘুমাবেন না, পাশের রুমে ঘুমাবেন আপনি। শিশির হাত ছেড়ে সোজা হয়ে আরো 2 পা সামনে এগোলো। বিন্দুর কানের কাছে মুখ নিয়ে হিস করে বলল, কেন? এক বিছানায় ঘুমালে বুঝি নিজেকে কন্ট্রোল করতে পারবে না? আমি কিন্তু নিজের প্রতি অনেক কন্ট্রোল আছে। গত 30 বছরে তুমি প্রথম নারী যাকে প্রথমবার স্পর্শ করেছি আমি, আর যার জন্য তোমার চোখে আমি খারাপ। খারাপ না, জঘন্যতম খারাপ। বিন্দু হাতের তর্জনী আঙ্গুল শিশিরের মুখের সামনে ধরে শাসিয়ে বলল, দেখেন, একদম ফালতু কথা বলবেন না, আপনার কথার মতোই ফালতু আপনার চরিত্র। এটা বলেই বিন্দু বেডের এক পাশে গিয়ে একটা বালিশ মাথার নিচে দিয়ে অন্যটা মুখের ওপরে চেপে ধরে শুয়ে পড়ল। সকাল 7টা বাজে বিন্দুর ঘুম ভেঙে গেল। বিন্দু চোখ মুখ বন্ধ রেখেই অনুভব করল ও যেন কোথায় তলিয়ে যাচ্ছে, হাত পা অবশ হয়ে আছে। টানাটানি করেও হাত পা সরাতে পারল না। ফট করে চোখ খুলে সামনে তাকালো। মুহূর্তেই ওর চোখ দুইটা বড় বড় হয়ে গেল। এপাশ ওপাশ তাকাতে লাগলো বারবার। বিন্দু সামনে তাকিয়ে ভুরু কুচকে ফেলল। রাগে সমস্ত শরীর জ্বলে যাচ্ছে ওর। হাত পা সমস্ত শরীর নাড়াতেও পারছে না। বিরক্তিতে পাশে থাকা শিশিরকে ডাকতে লাগলো। বার কয়েক ডাকার পরও কোনো রেসপন্স পেল না। ওর বিরক্তি আরো দ্বিগুণ বেড়ে গেল। রাগে দাঁতে দাঁত চেপে কাটতে লাগলো। মুখটা একটু সামনে গিয়ে শিশিরের কাঁধের কাছে আনলো। চোখ মুখ বন্ধ করে সহসা কামড় বসালো শিশিরের কাঁধে। আকস্মিক হামলায় শিশির ওহ করে শব্দ করে চোখ মেলে তাকালো। ঘটনা বুঝতে বেশ বেগ পেতে হলো ওর। মাথা ঘুরিয়ে নিজের অবস্থান দেখে নিল। বিন্দু ছাড়তেই বিন্দু শরীরের ওপর থেকে হাত পা সরিয়ে সোজা হয়ে শুয়ে পড়ল। বিন্দুর দিকে শীতল দৃষ্টিতে তাকালো। নিচু স্বরে বলল, তোমার কামড়াকামড়ি শেষ, আর কামড়াবো না। শরীরের সব শক্তি ফুরিয়ে গেছে বুঝি? বিন্দু শোয়া থেকে ধপ করে উঠে বসল। শিশিরের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে শুধালো, কোন সাহসে আপনি আমাকে জড়িয়ে ধরেছেন? হ্যাঁ, আপনারা এক কথার মানুষ, এক রাতেই কথা ঘুরে গেল কিভাবে? শিশির খানিকটা হাসল। মুখে হাসি টেনে ভুরু নাচিয়ে বলল,
আমাকে যা বলার পরে বলো, আগে একবার নিজের অবস্থানটা দেখে নাও। বিন্দু পাশে তাকিয়ে নিজের অবস্থান দেখে পরপর ঢোক গিলল কয়েকটা। মনে মনে বলল, আমি তো একপাশে ঘুমিয়েছিলাম, এখানে আসলাম কিভাবে? নিশ্চয়ই লোকটা টেনে এনেছে। আঙুল উঁচিয়ে শিশিরের মুখের সামনে ধরে বলল, এই আপনি আমাকে টেনে এনেছেন এখানে, তাই না? ঘুমের ভেতর আমাকে টাচ করেছেন? সত্যি কথা বলেন কিন্তু। শিশির শোয়া থেকে উঠে বসে বলল, আমি কেন তোমাকে টানবো? তুমি তো নিজে এসেছো, রাতে যে পরিমাণ গড়াগড়ি করছিলে, নিজে এসে এখন আমাকে দোষ দিচ্ছ। বিন্দু রাগে দাঁত কটমট করতে করতে বলল, আমি যদি যেতামই তাহলে তো আমি জড়িয়ে ধরতাম, আপনি ধরেছেন কেন? শিশির বেড থেকে নামতে নামতে বলল, সব তোমার গড়াগড়ি দোষ। রাতে তো একেবারে বেড থেকে ফেলে দিয়েছিলে, ভাগ্যিস তোমাকে ধরেই বেঁচেছি, তা না হলে এতক্ষণে পোকামাকড়ে পেটে যেতাম। রাতের খাওয়া দাওয়া শেষে ঘুমাতে আসতেই সকালে শিশিরের কথা মনে পড়ল বিন্দুর। সহসা উঠে গিয়ে দুইটা বালিশ এনে রশি টানিয়ে বালিশ দুইটাকে বাঁধল একসাথে। বালিশ বাঁধা রশি একপাশে বেশ খানিকটা লম্বা রাখল। লম্বা রশিটা পেট বরাবর ও শরীরের সাথে বেঁধে রাখল। শটান হয়ে হাত পা ছেড়ে দিয়ে শুয়ে পড়ল বিছানায়। মনে মনে বলল, কে সত্য আর কে মিথ্যা এটা আমি প্রমাণ করেই ছাড়ব। বদলোক একটা, শুধু আমাকে কথা শোনাবে, নিজে অন্যায় করবে আর দোষ দিবে আমায়। মনে মনে হাজারটা গালি দিল শিশিরকে। শিশির ওর কাজটা শেষ করে ঘুমাতে আসলো। বেডের কাছে যেতে যেতে বিন্দুর পাশে রাখা বালিশ দুইটার দিকে নজর গেল। বেশ খানিকটা অবাক হলো বিন্দুর এমন অবস্থা দেখে। বিন্দুর মাথার কাছে গিয়ে বসে বিন্দুর মুখ পানে চেয়ে রইল কিয়ৎক্ষণ। সব দেখে খানিকটা মুখ টিপে হাসল। মনে মনে বলল, বাহ, ভালো আইডিয়া তো। একটা কাঁথা নিয়ে বিন্দুর গলা অব্দি ঢেকে দিয়ে ওর পাশে শুয়ে পড়ল। বিন্দু দিকে মুখ করে পলক্ষীনভাবে চেয়ে রইল অনেকক্ষণ। আজকে বিন্দুর এখানে থাকার কথা নয়, শিশিরের সাথে ওর বাড়িতে থাকার কথা ছিল। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, নিজের পরিবারও ওর থেকে আজকে মুখ ফিরিয়ে নিয়েছে। যোজন যোজন দূরত্ব তৈরি হয়েছে ওদের মাঝে। সে তো বাবা মায়ের বাধ্য সন্তান হতে পারেনি, পারবে কি স্ত্রীর যোগ্য স্বামী হতে? যে মেয়েটাকে ও নিজের সাথে জড়ালো সারা জীবন, এক বিন্দু শান্তি কি দিতে পারবে তাকে? পারবে কি ওর পরিবারের সাথে সংযোগ মেলাতে? কথাগুলো ভাবতে ভাবতে চোখের কার্নিশ বেয়ে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল বালিশের ওপর। নিঃশব্দেই নাক টানল বার কয়েক। হাতের বুড়ো আঙ্গুলের ডগায় চোখের পানিটুকু মুছে নিল। বিন্দুর কপালে আসা চুলগুলো ফু দিয়ে সরিয়ে দিল। জড়সড়ো হয়ে খানিকটা বিন্দুর পাশ ঘেঁষে ঘুমিয়ে পড়ল। মাঝখানে থেকে গেল বালিশের তৈরি দেয়াল। বালিশের তৈরি দেয়াল তো যে কোনো মুহূর্তেই ভেঙে গুড়িয়ে দেওয়া যায়। মনে যে বিষাক্ত দেয়াল তৈরি হয়েছে তা ভাঙবে কি করে ও? আদৌ কি পারবে সেই দেয়াল ভেঙে বিন্দুর মন ছুঁতে? পরের দিন খুব সকালে কারো ভারী নিঃশ্বাসের উষ্ণতায় ঘুম ভেঙে গেল বিন্দুর। পাশ ফিরে দেখল শিশিরকে জড়িয়ে ধরে আছে ও, আর ওর পাশের বালিশ দুইটা পায়ের কাছে পড়ে আছে। শিশিরের ঘুম ভাঙার আগেই তড়িঘড়ি করে উঠে পড়ল বিন্দু। শিশিরের পানে চেয়ে দেখল শিশির ওর জায়গাতেই ঘুমিয়ে আছে। শুধু শুধু ওর স্থানের পরিবর্তন। ও ভাবতেও পারল না কিভাবে এলো এখানে। শিশিরকে ডাকতে গিয়েও ডাকল না। এতদিন পর আজকে কলেজে যাবে, কোনোভাবেই মুড অফ করতে চায় না ও, তাই চুপচাপ ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। শিশির ভাই, আমার আজকে ইম্পর্ট্যান্ট ক্লাস আছে, একটু কলেজ পর্যন্ত পৌঁছে দেবেন? কথাটা বলেই বিন্দুর মাথা নিচু করল। শিশির মৃদু হেসে এগিয়ে আসলো, বিন্দুর সামনে দাঁড়িয়ে বলল, বিন্দুকে রেডি ঠিক আছে, দিয়ে আসবো, তুমি রেডি হয়ে নাও। হতে বলে শিশির বাইক বের করলো। বিন্দু রেডি হয়ে আসলে শিশির কলেজের উদ্দেশ্যে রওনা হলো। প্রতিমধ্যে বিন্দু বলল, ক্যাম্পাসে যেতে হবে না, আমাকে কলেজ গেটে নামিয়ে দিলেই হবে। বিন্দুর কথা মতো গেটে নামিয়ে দিল বিন্দুকে। যতক্ষণ না বিন্দু কলেজের ভেতরে না গেল ততক্ষণ তাকিয়ে থাকলো শিশির। বিন্দু যেতেই ও রওনা হলো ব্যাংকের উদ্দেশ্যে। কলেজে আসতেই আকাশ বিন্দুকে দেখে হন্তদন্ত হয়ে ছুটে আসলো ওর কাছে। সহসা জিজ্ঞাসা করলো, তোমার পায়ে কি হয়েছে বিন্দু? আর এতদিন কোথায় ছিলে তুমি? জানো কত মিস করেছি তোমাকে। কথাগুলো বলতে বলতেই বিন্দুর পিছু পিছু ক্লাসরুমে গিয়ে বসলো আকাশ। বিন্দু বিয়ের কথাটা বলল না, স্মিত হেসে বলল, পায়ে পড়ে গিয়েছে আর বাসায় সমস্যা ছিল তাই আসতে পারিনি। তুমি জানো না সামনের সপ্তাহে এক্সাম? হ্যাঁ জানি তো, আনিস স্যার বলেছে। এই কয়দিনের নোটগুলো আছে তোমার কাছে, আমাকে দিতে পারবা? আকাশ ঠোঁট টেনে হেসে বলল, অবশ্যই দিতে পারবো, কেন নয়।
বলতে বলতে বিন্দুকে নোটগুলো এগিয়ে দিল। বিন্দু নোটগুলো ভালো করে দেখে আবার রেখে দিল। ক্লাসের অন্য মেয়েগুলো বিন্দুর দিকে আর চোখে তাকালো। সেদিকে এক পলক দেখে বিন্দু ক্লাসে মনোযোগ দিল। ক্লাস শেষ করে বিন্দু আর আকাশ লাইব্রেরিতে গিয়ে বসল। এই কয়েকদিনের পড়াগুলো দেখে নিতে লাগলো আকাশের থেকে। আকাশ বিন্দুর দিকে পলকহীনভাবে চেয়ে রইল। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। বিন্দু নিয়ম করে ভার্সিটি আর পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। আকাশের সাথেও দিন দিন সম্পর্কটাও আরো ঘনিষ্ঠ হতে লাগলো। আকাশ যে বিন্দুকে পছন্দ করে এটা বিন্দুর অজানা ছিল। দেখতে দেখতে এক্সামগুলো ভালোভাবে শেষ হলো। ইদানিং আকাশের চলাফেরা আকাশের বাবা খন্দকার আলম সাহেবকে বিস্মিত করে তুলেছে। লেখাপড়ায় বেশ মনোযোগী হয়েছে। রাতে বাড়ির বাইরে থাকে না, কোনো আড্ডাবাজি করে না। পরের দিনই বিন্দুর ভার্সিটিতে গিয়ে উপস্থিত হলেন আলম সাহেব। প্রিন্সিপাল স্যার বিন্দুকে ডেকে পাঠালেন। অফিস রুমে পিনপতন নীরবতা। বিন্দুর সামনে সাহেবীভাবে বসে আছেন আকাশের বাবা খন্দকার আলম সাহেব। মুগ্ধ হয়ে চেয়ে রইলেন বিন্দুর মুখ পানে। বিন্দুর পা থেকে মাথা পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন কিয়ৎক্ষণ। বিন্দুকে দেখে মুচকি হাসলেন। একটা মানুষ যে রূপে গুণে সব দিক দিয়েই এতটা সুন্দর হয় ওনার জানা ছিল না। বিন্দুকে সামনে থেকে না দেখলে উনি বুঝতেই পারতেন না শ্যামবর্ণের একটা মেয়ের মাঝে এতটা সৌন্দর্য লুকিয়ে আছে। আর তাছাড়া উনি ছেলের পছন্দ হিসেবে বিন্দুকে না দেখেই পছন্দ করেছিলেন। এখন তো দেখলেনও, আরো বেশি মুগ্ধতা ছেয়ে গেল ওনার চোখ মুখে। বিন্দু আসলেই চমৎকার সুন্দরী। প্রথমত তার চেহারায় অন্যরকম একটা মায়া আছে, যা যে কোনো মানুষকে বিমোহিত করবে মুহূর্তেই। খন্দকার আলম সাহেব মনে মনে বললেন, মাশাআল্লাহ, ছেলে পছন্দ আছে বলতে হয়, মেয়ে তো ভারী সুন্দরী। মনস্থির করলেন এই মেয়েকেই তিনি ছেলের বউ করবেন। একটা মানুষ যে ধবধবে সাদা হলে যে সুন্দরী হয় না, মানুষের আচার আচরণ, বাচনভঙ্গি সব মিলেই একটা মানুষ সুন্দর হয়। কখনো মানুষের বাহ্যিক রূপ দেখে তাকে বিচার করা সঠিক না। খন্দকার আলম সাহেব নড়েচড়ে বসলেন। বিন্দুর দিকে তাকিয়ে বললেন, আকাশকে চেনো তুমি? আমি ওর বাবা। বিন্দু সহসা স্বাভাবিকভাবেই উত্তর দিল, জি আঙ্কেল, চিনব না কেন, ও আমার বন্ধু হয়। আকাশের বাবা মুখের ভাব পাল্টালেন। হাসি মাখা মুখটা মলিন করে বললেন, আকাশ যখন অনেক ছোট তখন ওর মা মারা যায়। আমি আকাশকে অনেক বেশি ভালোবাসি। যতই ভালোবাসি না কেন, ওর মায়ের অভাবগুলো আমি কখনো পূরণ করতে পারিনি। ওর মা মারা গেলে আমার বাসা থেকে অনেক চাপ দিতে বিয়ে করার জন্য, কিন্তু ওর মুখের দিকে তাকিয়ে আমি বিয়ে করিনি। বিয়ে করলে আমি স্ত্রী পেলেও আমার ছেলেটা মা পেত না। সৎমা কখনো নিজের মা হয় না। আমাদের সমাজে অনেক মেয়ে আছে স্বামী মারা গিয়েছে, দু একটা ছেলে মেয়েও আছে। সমাজের ওই মেয়েগুলো আবার বিয়ে না করে সারা জীবন সন্তান বুকে নিয়ে বেঁচে থাকতে পারলে আমি কেন পারবো না, এমনটাই চিন্তা করতাম। আমার স্ত্রীকেও আমি অনেক ভালোবাসতাম। ওর চলে যাওয়াতে যে শূন্যতা তৈরি হয়েছিল, ওটা পৃথিবীর কোনো মেয়ে পূরণ করতে পারতো না। স্ত্রীর শূন্যতা পূরণ করতে না পারলে আমার ছেলেটা মায়ের স্থান কীভাবে পূরণ হতো বলো? শেষের কথাগুলো ধরা গলায় বললেন আলম সাহেব। হাতের বুড়ো আঙ্গুলে চোখের পানি মুছে চশমাটা ঠিক করে পড়লেন। আবারও বলতে শুরু করলেন, যতটা সম্ভব ছেলেকে বুকে আগলে রেখেছি, কিন্তু সব সময়ের জন্য ওর প্রতি খেয়াল রাখতে পারিনি। মাঝে মাঝে বিজনেসের কাজে দেশের বাইরে যেতাম। আমি না থাকার সময়টুকু ওর বন্ধুত্ব হয় কিছু খারাপ ছেলেদের সাথে। ধীরে ধীরে খারাপ দিকে চলে যায়। আমি যখন জেনেছি বিষয়টা তখন অনেক দেরি হয়ে গিয়েছে। মদ ছাড়া একটা দিনও পার হয়নি ওর। আমার লক্ষ লক্ষ টাকা জোয়ার পেছনে উড়িয়ে দিয়েছে ছেলেটা। তোমাকে কেন এত কিছু বলছি জানো তুমি? বিন্দু মাথা নেড়ে না করল। আকাশের বাবা আবারও বলতে শুরু করলেন, কথাগুলো তোমাকে বলার একটাই কারণ, তা হলো ওর খারাপ দিকগুলো হুট করে গত 2 মাস আগে থেকে পরিবর্তিত হতে শুরু করেছে। আমার যদি ভুল না হয় তোমার সাথে পরিচয় হওয়ার পর থেকেও বদলে গিয়েছে। আগের মতো মদ বিড়ি সিগারেট নেশা করে না। এখন আর রাত করে বাসায় ফেরে না। পড়াশোনাতেও অনেক মনোযোগী হয়েছে। সবথেকে বড় কথা হলো আমার ছেলেটা তোমাকে পছন্দ করে। এতদিনও আমার কাছে একটা জিনিস চেয়েছে, আর তা হলো তুমি। আমি কি করে না করি বলো? তাই দেরি না করে তোমার সাথে দেখা করতে এসেছি। আলম সাহেবের বলা শেষের কথাগুলো বিন্দুর মাথায় আকাশ ভেঙে পড়ার মতন মনে হলো। ওর মনে হলো ভারী একটা বোঝা ওর মাথায় কেউ জোরপূর্বক চাপিয়ে দিয়েছে। বিন্দু ভাবতেও পারেনি আকাশ ছেলেটা ওকে পছন্দ করে। কখনো কিছুই তো বলেও নি, তাহলে বুঝবে কিভাবে আকাশ ওকে পছন্দ করে? ও নিজেও তো স্রেফ বন্ধু ছাড়া আর কিছুই ভাবেনি। কিভাবে কি বলবে বুঝতে পারছে না বিন্দু। সত্যিটা জানলে আকাশের বাবা লজ্জা পাবেন। তাই বিন্দু আর কিছু বলল না। তারপর বিন্দু বাড়িতে ফিরে আসলো। পরের দিন কলেজ ক্যাম্পাসে বিন্দুর সাথে দেখা হলো আকাশের। কথার এক পর্যায়ে বিন্দু জিজ্ঞাসা করল,
তুমি কি আমাকে পছন্দ করো? আকাশ থমথমে মুখে চেয়ে রইল কিয়ৎক্ষণ, কারণ ও তো বিন্দুকে এই বিষয়ে কিছুই বলেনি। তাহলে মেয়েটা জানলো কিভাবে? পরক্ষণেই মনে হলো ওর বাবার কথা। নিশ্চয়ই বাবা এসেছিল, না জানি বিন্দুকে আরো কত কি বলেছে। লজ্জায় যেন মাথা কাটা গেল ওর। মাথা নেড়ে হ্যাঁ বলল। কই, আমাকে তো কখনো কিছু বলনি। আকাশ মিনমিন করে বলল, বাবা এসেছিল। বাবা তোমাকে এইসব বলেছে তাই না? হ্যাঁ, আঙ্কেল এসেছিলেন আর অনেক কিছুই বলেছেন। আকাশ সহসা ছোট ছোট করে চাইল বিন্দুর দিকে। ওর চোখের চাহনিতে এক ঝাঁক প্রশ্ন ছিল। সহসা আকাশের চোখে চোখ পড়ল বিন্দুর। বলল, তোমাকে এখন অনেক কিছুই জানানোর আছে। আমি ভাবতাম তুমি আমার শুধু বন্ধু, ভালো বন্ধুত্ব আমাদের। আমি চাই না আমাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যাক। তাই কিছু কথা। এখানে ভার্সিটিতে ভর্তি হওয়ার 1 সপ্তাহ পরে আমার বিয়ে হয়েছে, আর এখন আমি অন্য কারোর স্ত্রী। গতকালকে তোমার বাবা এসেছিল, আমাকে বলল তুমি আমাকে ভালোবাসো আর আমাকে পেতে চাও, এমনটাই আবদার করেছো বাবার কাছে। তোমার বাবা আমাকে নিয়ে খুবই এক্সাইটেড, যেটা ওনার কথা থেকে বুঝেছি আমি। খানিকটা দম নিয়ে আবারও বলতে শুরু করলো, তোমাদের মতো এত টাকা নেই আমাদের, কিন্তু আত্মসম্মান আছে। আর এই সম্মানটাই আমাদের মতো মধ্যবিত্তদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, যেটা চাইলেই যেখানে সেখানে নষ্ট করা যায় না। তোমার বাবাকে বিষয়টা বুঝিয়ে বলো প্লিজ। আকাশের বুকটা ভারী হয়ে গেল। বিন্দুকে ও অনেক বেশি পছন্দ করে। পছন্দ করে বললে ভুল হবে, ভালোবাসে। আর আজকে শুনলো ওর বিয়ে হয়ে গেছে। আর ও একটা বিয়ে হওয়া মেয়েকে নিয়ে এতদিন স্বপ্ন বুনে এসেছে। ওর নিজের কাছেই নিজেকে খুব ছোট মনে হলো। চোখ দুইটা ভিজে উঠল নিমিষেই। খানিকটা সময় পরে নিজেকে সামলে নিয়ে বলল, বিন্দু, সব থেকে বড় কথা তুমি আমার বন্ধু। আমি তোমাকে পছন্দ করি ঠিক আছে, কিন্তু তোমাকে বলার মতো সাহস হয়নি কখনো। অনেক ভয় ছিল মনে। এই যে একটা কথার জন্য তোমার সাথে আমার বন্ধুত্ব যদি নষ্ট হয়ে যায়, এই জন্য বলিনি। বিশ্বাস করো, বাবাকেও বলতে চাইনি, কিন্তু বাবা অনেক জোর করে শুনেছে। তুমি খারাপভাবে নিও না, আর আমাদের সম্পর্কটাও নষ্ট করো না প্লিজ। বিন্দু ঠোঁট টেনে হাসল, বলল, আমি কিছু মনে করিনি। তুমি আঙ্কেলকে একটু বুঝিয়ে বলো প্লিজ। আকাশের সাথে কথা শেষ করে ক্লাসে চলে গেল বিন্দু। ক্লাস শেষ হলেই বাসায় চলে আসলো। ওই দিনের পর থেকে আকাশ নিজেকে গুটিয়ে নেয়। আর কখনো ভালোবাসার চোখ দিয়ে বিন্দুর মুখ পানে তাকায়নি। ভালোবাসলেই যে তাকে পেতে হবে এমন কিন্তু না। কিছু ভালোবাসা দূর থেকেই সুন্দর। ভালোবাসার মানুষটা ভালো থাকলে এটাই তো শান্তি। আর যদি সে বিবাহিত নারী হয় তাহলে তো কোনো কথাই নেই। অনেকভাবে নিজেকে বোঝায় আকাশ। মনে মনে প্রতিজ্ঞা করে, যে মেয়ে ওর জীবনটা পাল্টে দিয়েছে সেই মেয়েটাকে কখনো ও একা ছাড়বে না। সকল পরিস্থিতিতে ওর পাশে থাকবে। মাঝখানে কেটে যায় আরো 2 মাস। একদিন অফিস থেকে হুট করে শিশির বিন্দুর ভার্সিটিতে চলে আসে। বিন্দুর ভার্সিটিতে গিয়ে ফোন করে, কিন্তু বিন্দু ফোন রিসিভ করে না। তাই শিশির কলেজ ক্যাম্পাসে চলে আসে। এদিক ওদিক তাকাতে গিয়ে চোখ যায় কিছুটা দূরে বিন্দু আর আকাশের দিকে। দুজনকে হাসাহাসি করতে দেখে শিশির ওদের কাছে এগিয়ে যায়। ওদের পাশে দাঁড়িয়ে শান্তস্বরে বলে, বিন্দু, তোমার ক্লাস শেষ হয়েছে? বিন্দু পিছু ফিরে শিশিরকে দেখে তেমন একটা রিয়েক্ট না করে স্বাভাবিকভাবেই কথা বলে। শিশির এক পলক আকাশকে দেখে বিন্দুকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়। বাসায় এসে খাওয়া দাওয়া করে যে যার মতন কাজ করতে থাকে। রাতে বিন্দুকে বসে থাকতে দেখে শিশিরও ওর পাশে গিয়ে বসে। স্বাভাবিকভাবে বলল, কোনো কাজ আছে কি? ব্যস্ত তুমি? বিন্দু সহসা বলল, না, ব্যস্ত না। কিছু বলবেন? শিশির হাতের বুড়ো আঙ্গুল কপালে ডলতে ডলতে স্বাভাবিকভাবেই বলল, তোমার আমার সম্পর্কটা স্বাভাবিক না হলেও আমরা স্বামী স্ত্রী, আর এতে আমার কোনো অভিযোগ নেই। এই যে তুমি আমার সামনে আছো, এতেই আমার শান্তি। কোনো স্ত্রী চাইবে না তার স্বামী সেই ব্যতীত অন্য নারীর সাথে উঠা বসা করুক বা কোনো সম্পর্কে জড়াক, কারণ কোনো মেয়েই তার স্বামীর ভাগ অন্য কাউকে কখনোই দিবে না। তেমনি আমিও চাই না তুমি আমি ব্যতীত বাইরে কোনো ছেলের সাথে সম্পর্ক রাখো। তুমি আমার ব্যক্তিগত একান্ত আমার সম্পদ। তোমাকে উপর সমস্ত অধিকার শুধু আমার। আশা করি বুঝতে পেরেছ। বিন্দু খানিকটা চটে গিয়ে বলল, একটা মানুষের সাথে দুটো কথা বললেই সে খারাপ হয়ে যায় না নিশ্চয়ই? চোখের দেখা সবসময় সত্যি হয় না। চোখের দেখা সবকিছুই মানুষ বিশ্বাস করে, কোনটা সত্য আর কোনটা মিথ্যা এটা বিচার করে না। দেখেন, ছেলেটা শুধুমাত্র আমার বন্ধু হয়, এছাড়া আর কিছুই না।
আপনি চাইলে ওর সাথে কথা বলতে পারেন। আমি কেন ঘরের বিষয়ে পরের সাথে আলোচনা করব, অন্যের কাছে তোমাকে ছোট করব? তোমার সমস্যা তোমাকে বলেছি, তুমি সমাধান করো। তুমি সেটার সাথে কথা বলবে না, তুমি সেটের সাথে কথা বলবে না, ব্যাস। আমার মন যা চাইবে তাই করব আমি, তাতে আপনার কি? আপনার জন্য কেন আমাকে সব ত্যাগ করতে হবে? আমি ওর সাথে কথা বলবো, আপনার কথা শুনতে আমি বাধ্য নই। পৃথিবীর সব থেকে খারাপ মানুষটাও চাইবে না তার জীবনসঙ্গী সে ব্যতীত অন্য কারোর সাথে মেলামেশা করুক। শিশিরের স্বাভাবিক মুখের অবয়বটা লালচে রূপ ধারণ করলো মুহূর্তেই। দাঁতে দাঁত চেপে ঝাঁচালো গলায় বলল, তোমার সাথে মোটেও তর্কে যেতে চাই না আমি। তুমি অবুঝ নও যে তোমাকে আমার বোঝাতে হবে? যেটা করবা, যা করবা, অনেক ভেবে চিন্তে করো। ফোনের আওয়াজে ঘোর কেটে গেল শিশিরের। সে ভাবল যাই হোক না কেন আর কোনোদিন বিন্দুর গায়ে হাত তুলবে না। আরও মাসখানেক পরে ভার্সিটি বন্ধ থাকায় বিন্দু বাসায় ছিল, বসে বসে বোরিং লাগছিল। হঠাৎই ওর মনে পড়ল দেনমোর হিসেবে শিশির একটা ফাইল দিয়েছিল, আজ পর্যন্ত দেখাই হয়নি ফাইলের ভেতরে কি আছে। খুঁজে খুঁজে সেই ফাইলটা বের করে বিন্দু, এক এক করে সব বের করে ফাইল থেকে। ক্রেডিট কার্ড, চেক বই, একটা ডায়েরি আর প্রয়োজনীয় কিছু পেপার। সর্বপ্রথম ডায়েরিটাই হাতে নিল। পেজ উল্টালে দেখল বড় বড় অক্ষরে লেখা ফেসবুক পাসওয়ার্ড, ইমেইল পাসওয়ার্ড, একটা ফোল্ডার পাসওয়ার্ড। পেনড্রাইভ দেখে ওর মনে বেশ কৌতূহল জাগল। পেনড্রাইভ ল্যাপটপে কানেক্ট করল। পাসওয়ার্ড সেট করতেই ফাইল অন হলো। ফাইল অন হতেই বিন্দু অবাক হয়ে চেয়ে রইল কিয়ৎক্ষণ। চোখ দুইটা চিকচিক করে উঠল মুহূর্তেই। ও কখনো ভাবেনি যে ও এমন কিছু দেখতে পাবে, আর এজন্য শিশির পেনড্রাইভটা ওকে দিয়েছে। আজকে প্রথমবার তোমাকে আমি দেখেছি। এতটুকুন একটা মানুষের চেহারায় যে এত মায়া থাকে, তোমাকে না দেখলে জানা হতো না। কতক্ষণ যে মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম জানি না। তুমি যখন তোমার ছোট্ট হাতের মুঠোয় আমার হাতের আঙ্গুল চেপে ধরেছিলে, ওই মুহূর্তে অনুভব করলাম হাতটা ছেড়ে দিলেই বুঝি তুমি হারিয়ে যাবে আমার থেকে। জীবনের এই প্রথম আমার মনে হয়েছে তোমাকে না হলে আমার জীবন চলবে না। 20 বছরের এক ছেলে 10 বছরের এক মেয়ের প্রেমে পড়েছে, কেমন একটা বিশ্রীকাণ্ড বলো। ভালোবাসা যে বয়স মানে না, এতেই আবার নতুন করে প্রমাণ হলো। বাসায় এসে যে কতক্ষণ হেসেছিলাম বিষয়টা নিয়ে সঠিক জানি না। তোমাকে লুকিয়ে এই ছবিটা তুলেছিলাম আমি। এই যে নুপুরের ছেঁড়া অংশটুকু দেখছো না, এটা তোমারই। তোমার পা থেকে পড়ে যাওয়া জিনিসটুকু নিজের পকেটে পুরে নিয়েছিলাম। ডায়েরির শেষ পৃষ্ঠায় ভাঁজ করে রেখে দিয়েছি। এই যে ছবিটা দেখছো, এটাও আমি লুকিয়ে তুলেছিলাম। তুমি তখন ঘুমোচ্ছিলে। তোমাকে দেখে মনে হয়েছে পৃথিবীর সব থেকে সুন্দর তুমি। একটা মানুষের চোখে মুখে যে এতটা মায়া থাকে, তোমাকে না দেখলে বুঝতাম না। আমার সব মুহূর্তে সুন্দর অনুভূতি তুমি। যতদিন যেতে থাকে তোমাকে হারানোর ভয়ও তরতর করে বাড়তে থাকে। মাঝে মাঝে মনে হতো তুমি সারা জীবন ছোট থাকো, যাতে আমি তোমাকে এভাবে দেখতে পারি সব সময়। তোমাকে ভালোবাসার পরে আমার মাকে খুব করে অনুভব করেছি আমি। ভালোবাসার মানুষকে যে কখনো দূরে রাখা যায় না, এটা বুঝেছি। ছোটবেলায় আমি অনেক দুষ্ট ছিলাম। মা আমাকে সারাক্ষণ চোখে চোখে রাখতো। একটু যখন বুঝতে শিখলাম মা এর এমন কেয়ার, আমার কাছে খুব বিরক্ত লাগতো। মনে হতো সবাই আমাকে ঘরবন্দি করে রাখতে চায়, কিন্তু তখনও জানতাম না যে মা কেন এমন করে। বাবা মার সাথে জোরপূর্বক এই ঢাকা শহরে পাড়ি জমালাম। যেদিন আমি আসব, বাবা আমার হাতের মুঠোয় একটা প্যাকেট দিয়ে বললেন, ওষুধগুলো নিয়ম করে খেও। অনেক জিজ্ঞেস করেছি ওষুধ কেন খেতে হবে, ওরা আমার কোনো উত্তর দেয়নি। আমার মা মাথায় হাত রেখে কসম করালেন ওষুধগুলো যেন সবসময় খাই। আজও ওষুধগুলো খেয়ে চলেছি আমি। কিন্তু ডক্টরের কাছে গিয়ে জিজ্ঞেস করা হয়নি ওটা কিসের ওষুধ। ডক্টরের বক্তব্য যদি এমন হয় আমার কোনো বড় ধরনের রোগ হয়েছে, তাহলে রোগের থেকেও টেনশনে আমি শেষ হয়ে যাব। তাই আর শোনা হয়নি। একদিন মা আমাকে হারানোর ভয়ে ছাড়তে চাইনি, আর আজকে আমি তোমাকে হারানোর ভয় পাই। প্রিয় মানুষ হারানোর যন্ত্রণা অনেক ভয়াবহ। হোক সে শখের নারী, বাবা মা, ভাই বোন, সন্তান, সবটাই খুব যন্ত্রণার। হঠাৎ করে তোমার ভাই আবির এসে বলল তোমার বাড়িতে বিয়ের জন্য প্রস্তাব আসা শুরু করেছে। ওই দিন আমার যে কেমন অবস্থা হয়েছিল তোমাকে কিভাবে বোঝাবো বিন্দু। আমার বুকের ভিতরে
হওয়া ঝড়গুলো বুকটা চিরে তোমাকে দেখালে তুমি বুঝতে তখন প্রিয় মানুষ হারানোর যন্ত্রণা কেমন হয়। একদিন হুট করে বাবা কল করে জানালো আমার বিয়ে ঠিক করেছে। সেই মুহূর্তে প্রথমবার মনে হয়েছিল আমি বেঁচে থেকেও মরে গিয়েছি। প্রিয় মানুষকে রেখে একা বেঁচে থাকা আমার পক্ষে সম্ভব ছিল না। শখের নারীকে অন্য কারো হতে দেখব এত ধৈর্য আমার নেই। চোখের সামনে তুমি অন্য কারো হয়ে যাবা আর আমি এটা চেয়ে চেয়ে দেখব। আমি এইসব মানুষের মতো না যারা প্রিয় মানুষ হারিয়ে দেবদাস হয়ে বেঁচে থাকে। আমি তোমাকে সাথে নিয়ে বাঁচতে চেয়েছি, দেবদাস হতে চাইনি বিন্দু। একদিকে পরিবার, অন্যদিকে তুমি। বাবা বুঝতে চাইল না আমাকে, আর তুমিও বুঝলে না আমাকে। তোমরা তোমাদের কথায় অটুট থাকলে। কত হাতে পায়ে ধরলাম, তোমাকে মানাতে চেষ্টা করলাম, তুমি মেনে নিলে না আমাকে। একদিকে পরিবার, অন্যদিকে তুমি, সব কিছু মিলিয়ে মেন্টালি সিক হয়ে পড়েছিলাম। বিন্দু সবটা পড়া শেষ করেই ঘন ঘন কয়েকবার চোখের পলক ফেলে, সহসা চোখ বন্ধ করে নেয়। কিছু একটা ভাবতে থাকে গভীরভাবে। ওর সাথে ঘটে যাওয়া প্রথম থেকে শেষ পর্যন্ত ঘটনা এক এক করে মনে করতে থাকে। ভালো আর খারাপের হিসাব কষতে শুরু করে নিজের সাথে। শিশির বাসায় আসলে শিশিরকে আর কিছু বলে না এই বিষয়ে। মনে মনে ভেবে নেয় শিশির যা করতে বারণ করেছে তেমন কিছুই ও করবে না, সবকিছু ধীরে ধীরে মানিয়ে নেবে। শিশির নিষেধ করার পরে আর কখনো কিচেনে যায়নি বিন্দু, কিন্তু ইদানিং তাকে সকাল সকাল কিচেনে দেখা যায়। শিশিরের টুকিটাকি কাজগুলো করে দেয় বিন্দু। শিশির মাঝে মাঝে একটু অবাক হয়, কিন্তু কিছু বলে না। ভার্সিটি, পড়াশোনা, সংসারের ছোট ছোট ঝামেলাগুলো মিটিয়ে ওর দিন পার হতে লাগে। শিশির নিয়ম করে বিন্দুকে ভার্সিটিতে পৌঁছে দেয়, আবার ক্লাস শেষে বাসায় নিয়ে আসে। একদিন শিশির গিয়ে বিন্দুকে সারা ভার্সিটিতে খুঁজে পায় না। বার কয়েক কল করে, কিন্তু ফোন সুইচ অফ দেখায়। হন্য হয়ে ঘুরতে থাকে এদিক ওদিক। একটা মেয়ে শিশিরকে দূর থেকে অনেকক্ষণ ফলো করে, ওর কাছে এগিয়ে আসে, জিজ্ঞাসা করে, আপনি কি কাউকে খুঁজছিলেন? শিশির অকপটে জবাব দেয়, হ্যাঁ, আমার ওয়াইফকে খুঁজছি। এখানে থাকার কথা এখানে নেই, আবার ফোনটাও বন্ধ দেখাচ্ছে। মেয়েটার নাম জিজ্ঞাসা করলে শিশির নাম বলে। মেয়েটা বলে ও তো কিছুক্ষণ আগেই বের হয়েছে। শিশির যে রাস্তা দিয়ে সবসময় যাওয়া আসা করে, যাওয়ার পথে রাস্তার এগুলির মুখ খুব ভালো করে দেখতে থাকে। বাসায় এসে দেখতে পায় রুম লক করা। লক খুলে ওপরে চলে যায়। মাত্র কোটটা খুলেছে তখনই গাড়ির হর্ন শুনে ব্যালকনিতে চলে আসে। ওর চোখ চলে যায় রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়ির দিকে। গাড়ির চালককে না দেখলেও বিন্দু গাড়ি থেকে নামছে। সহসা বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে উঠল। ওর মনে হলো জোর করে কেউ ওর শরীর থেকে কলিজা ছিঁড়ে আলাদা করে দিচ্ছে। একটু ঘুরে দেয়ালে পিঠ থেকে বড় বড় নিঃশ্বাস নিতে থাকে। হাজার চাইলেও আর নিজেকে স্বাভাবিক করতে পারে না। কোনো রকমে উঠে দাঁড়িয়ে ধীরে ধীরে রুমের দিকে পা বাড়ায়। বেডের পাশে বসে পিঠের নিচে একটা বালিশ রেখে সোজা হয়ে বসে। বিন্দু ওয়াশরুম থেকে সে শিশিরকে দেখে একটু অবাক হয়ে জিজ্ঞাসা করে, কখন এসছেন আপনি? শিশির ফ্যাল করে কিয়ৎক্ষণ তাকিয়ে থেকে উত্তর দেয়, কিছুক্ষণ আগে এসেছি। তুমি কি আমার থেকে মুক্তি চাও বিন্দু? শিশিরের এমন কথায় বিন্দু ঘাবড়ে গেল খানিকটা। ও বুঝতে পারল না শিশির কি বলতে চাইছে। চোখ ছোট ছোট করে চেয়ে রইল শিশিরের পানে। শিশির ফের প্রশ্ন করল, বলল, তুমি কি আমাকে ছাড়া ভালো থাকতে পারবা? তুমি কি ডিভোর্স চাও? এটা কেমন কথা শিশির ভাই? কোন দিক দিয়ে মনে হলো আমি ডিভোর্স চেয়েছি? বিন্দু বেশ গম্ভীর হয়ে বলল। বিন্দুর বলা শেষের কথাটা শুনে শিশিরের খুব রাগ হলো। রাগে চোখ বন্ধ করে ফেলল মুহূর্তেই, হাত মুষ্টিবদ্ধ করে রাখলো কিয়ৎক্ষণ। রাগ একটু কন্ট্রোল করে বিন্দুর দিকে শান্ত দৃষ্টিতে তাকালো, বলল, ভদ্রঘরের বিবাহিতা মেয়ে তার স্বামীকে রেখে বড় গাড়ি করে বাড়ি ফিরেছে। আমার সাথে ভালো থাকলে নিশ্চয়ই এরকম করতে না। এটা কি ডিভোর্স চাওয়া নয়? বিন্দু এগিয়ে এসে শিশিরের পাশে দাঁড়ালো। খানিকটা ঝুঁকে শিশিরের মুখোমুখি হয়ে হেসে বলল, আপনি আমার সাথে জোকস করছেন তাই না শিশির ভাই? শিশির তেতে উঠে বলল, স্টুপিড গার্ল, আই এম নট জোকিং, ওকে? বিন্দুর হাসি মাখা মুখটা ফ্যাকাশে হয়ে গেল মুহূর্তেই। সহসা শিশিরের পাশে বসে পড়ল। শিশিরের হাতটা ধরতে নিতেই শিশির হাত সরিয়ে ফেলল। অন্যদিকে মুখ করে ঘন ঘন শ্বাস ফেলতে লাগলো। বিন্দু নরম গলায় বলল, আমার কথাটা শোনেন প্লিজ, বিশ্বাস করেন আমি কোনো অন্যায় করিনি আকাশ। আর বলতে পারল না। মাঝপথে শিশির থামিয়ে দিল, বলল, আমি আগে কখনো এমনটা ভাবিনি। এখন আমি বুঝতে পারছি
যে তুমি আমার সাথে মোটেও ভালো নেই। আমার বারণ করা কাজগুলো তুমি অনেক বেশি বেশি করছো ইদানিং। এর মানে হলো তুমি আমার থেকে মুক্তি চাও। ঠিক আছে, আমি মুক্ত করে দিব তোমাকে। যেখানে তোমার শান্তি মিলে সেখানে যেও তুমি। বিন্দু এতক্ষণে বুঝতে পেরেছে শিশির কথাগুলো সিরিয়াসভাবেই বলেছে। বিন্দুর চোখে পানি টলমল করছে। একটা পলকে যেন বৃষ্টি নামবে দু চোখে। বিন্দু ওর দুহাত দিয়ে শিশিরের একটা হাত বেশ শক্ত করে চেপে ধরল। কান্না মিশ্রিত কণ্ঠে বলে উঠল, আপনি এতটা নিষ্ঠুর হবেন না প্লিজ শিশির ভাই। আমি মুক্তি চাই না, আপনি প্লিজ আমার কথাটা একটু শোনেন। কিয়ৎক্ষণ চেয়ে রইল বিন্দুর মুখ পানি। শিশিরের ভেতরটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। বিন্দু কি করে এমন করতে পারল? কিভাবে ঠকাতে পারল? ও কি খুব বেশি কিছু চেয়েছিল বিন্দুর কাছে? একটু ভালো থাকতে চেয়েছিল শুধু। যেটা দেখে বিন্দুর বুকে চিনচিনে ব্যথা অনুভব হলো। গত 6 মাসে কখনো শিশিরকে কান্না করতে দেখেনিও। সবসময় যে মানুষটার মুখে হাসি লেগে থাকে, সেই মানুষটার চোখে পানি। বিন্দুর কেন জানি সহ্য হলো না। আর বিন্দুরই বা কি দোষ? কলেজ গেটে অনেকক্ষণ থেকে দাঁড়িয়েছিল, আর তখন আকাশ এসে অনেক জোর করলো ওর সাথে যাওয়ার জন্য। আর ফোনে চার্জ না থাকার কারণে শিশিরকেও জানাতে পারল না। এটা ও ভুল করেছে। প্রথমত জানায়নি, দ্বিতীয়ত শিশিরের বারণ করা সত্ত্বেও আকাশের সাথে যাওয়া উচিত হয়নি ওর। এখন কিভাবে বোঝাবে ও কোনো অন্যায় করেনি? সে তো কথা শুনতেই চাইছে না। শিশির শীতল চোখে তাকালো বিন্দুর দিকে, বলল, একটু শান্তি ছাড়া আর কি চেয়েছিলাম তোমার কাছে? স্বামীর অধিকারও তো চাইনি কখনো। সময় দিয়েছিলাম তোমাকে, তাহলে কেন করলে এমন? আমার বিশ্বাস কেন ভেঙে দিলে বলো আমায়? আমার কাছে তুমি খারাপ ছিলে। অনেক কষ্টে রেখেছিলাম আমি তোমাকে। বুকে জড়াতে পারিনি, শান্তি দিতে পারিনি। এজন্য অন্য কারো বুকে শান্তি খুঁজেছো তুমি। অনেক শান্তি পেয়েছো, তাই না? কথাগুলো বলতে বলতে শিশির বিন্দুর হাতটা ওর হাত থেকে জোর করে ছাড়িয়ে নিল। বিন্দু বার কয়েক হাতটা ধরতে গেলেও ধরতে দিল না শিশির। বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। ধীরে ধীরে পা ফেলে পাশের রুমে যেতে লাগলো। বিন্দু পেছন ঘুরে ওর সামনে দাঁড়িয়ে বলল, কোথায় যাচ্ছেন আপনি? খাবেন না? আপনার কি শরীর খারাপ? বলতে বলতে কপালে হাত ছোঁয়ালো। শিশির ওর হাতটা ছুঁড়ে ফেলে বলল, তুই আমাকে ছুবি না একদম। মোটেও বাহানা করে কাছে আসার চেষ্টা করবি না। আমার থেকে দূরে সর। যেখানে তোর শান্তি মিলেছে সেখানে যা। শিশির তোকে মিথ্যে মায়ায় আটকাবে না। অনেক আটকে রেখেছে, আর আটকাবে না। ইচ্ছা স্বাধীন মতো চলিস। বিন্দু শিশিরের পা আঁকড়ে ধরে বলল, আমার মুক্তি চাই না, আমার স্বাধীনতা চাই না, আমার শুধু আপনাকে চাই। আপনি আমাকে ভুল বুঝবেন না দয়া করে। আমি কোনো অন্যায় করিনি। বিন্দুকে টেনে সরিয়ে রুমে ঢুকলো। দরজা লাগাতে নিলেই বিন্দু ওর হাত দিয়ে ঠেলে ধরল, যেন দরজা লাগাতে না পারে। সহসা বলল, খাবারের উপর রাগ করবেন না প্লিজ। খাবার খেয়ে ঔষধ খেয়ে নিন শিশির ভাই। শিশির ওর আঙুল চেপে ধরল বিন্দুর ঠোঁটে, বলল, চুপ। একদম ওই মুখে আমার নাম উচ্চারণ করবি না। আমার থেকে দূরে থাক তুই। তোকে দেখলে আমার নিজের উপর ঘৃণা হচ্ছে। আমার সামনে আসিস না তুই। কথাগুলো বলতে বলতে ভেতর থেকে দরজা লাগিয়ে দিল শিশির। বিন্দু দরজায় হেলান দিয়ে বসে কান্না করতে লাগলো। রুমে গিয়ে শিশির বুকে হাত চেপে ধরে বিছানায় শুয়ে পড়ল। ঘন ঘন নিঃশ্বাস নিতে থাকলো। শ্বাসকষ্ট হচ্ছে ওর। নিঃশ্বাসটাও টেনে তুলতে পারছে না ঠিক মতো। প্রচণ্ডভাবে ঘামছে কপাল, শরীর। একবার উঠে বসছে তো শুয়ে পড়ছে আবার। এরকম করে বেশ অনেকক্ষণ বিছানায় ছটফট করলো। যখন ওর অবস্থা আরো বেশি খারাপ হলো, কোনো রকমে শরীর টানতে টানতে দরজার কাছে গিয়ে লক খুলে দিল। লক খুলে আর সরতে পারল না। ওইখানেই বসে পড়ল পা মেলে দিয়ে। দেয়ালে মাথা ঠেকিয়ে চোখ মুখ খিচে বন্ধ করে মা মা করে ডাকতে লাগলো। ধীরে ধীরে নিঃশ্বাস আরও বেশি ঘন হতে লাগলো। দরজা খোলার খট করে আওয়াজ হওয়ার শব্দ শুনে বিন্দু রুমের সামনে আসলো। রুমের ভেতর থেকে গোঙানির আওয়াজ শুনে জোর দিয়ে দরজা ধাক্কা দিতেই পাশে পড়ে থাকতে দেখতে পেল শিশিরকে। তখনও নিঃশ্বাস চলছিল শিশিরের শরীরে। শিশিরের পাশে বসে বিন্দু কান্না করে দেয়। একটু সময়ের মধ্যে কি থেকে কি হয়ে গেল। একভাবেই শিশিরের শরীরে মুখে হাত দিয়ে ডাকতে থাকে বিন্দু, কিন্তু কোনোভাবেই ওর রেসপন্স পায় না। হুট করে ওর মনে হয় শিশির হয়তো ওর উপর রাগ করে কিছু খেয়েছে। বিন্দু কান্না করতে করতে ওর বাবাকে কল করে আসতে বলে। বিছানায় নিয়ে যাওয়ার মতন পরিস্থিতিতে নেই শিশির, আর বিন্দুর পক্ষেও সম্ভব না শিশিরকে তুলে বিছানায় উঠানো। তাই ওইখানে বসে শিশিরের বুকে হাত বুলাতে থাকে। কান্না করতে করতে হেসকে উঠে গেছে মেয়েটার। 20 মিনিট বাদেই অ্যাম্বুলেন্স নিয়ে হাজির হয় বিন্দুর বাবা। সাথে বিন্দুর মাও আছেন।
শিশিরকে ধরে ধরে এনে অ্যাম্বুলেন্সে উঠালেন। সহসা ছুটে গেলেন সিটি মেডিকেল কলেজ হাসপাতালে। ডক্টর শিশিরের অবস্থা দেখে সাথে সাথেই অক্সিজেন দিতে বললেন। বিন্দুর বাবাকে ডেকে জিজ্ঞাসা করলেন কি হয়েছে পেশেন্টের। বিন্দুর বাবা বিন্দুকে কাছে ডাকলেন। শিশিরের কি হয়েছে জিজ্ঞাসা করলেন। বিন্দু বলল, আমাদের দুজনের মাঝে ঝগড়া হয়েছে। ও রাগ করে পাশের রুমে গিয়ে দরজা লক করে দিয়েছিল। ওখানে কি হয়েছে আমি জানি না। ডক্টর বিন্দুর বক্তব্য শুনে শিশিরের কাছে গেলেন। পুরো শরীর খুব ভালোভাবে চেক করলেন, কিন্তু তেমন কোনো কিছুই পেলেন না। ডক্টর ভেবেছিলেন শিশির হয়তো আত্মহত্যা করার চেষ্টা করেছিল এমন, কিন্তু তার ভাবনা পুরোটাই ভুল প্রমাণিত হয়। শিশিরের প্রেশার দেখে ডক্টর চিন্তিত হয়ে পড়েন। স্বাভাবিকের তুলনায় প্রেশার অনেক বেশি হাই ছিল, যেটা সচরাচর এমন বয়সে দেখা যায় না। শিশিরকে অক্সিজেন দেওয়ার কিছুক্ষণ পরে একটু ঠিক হয়। বিন্দুর হঠাৎ মনে পড়ে শিশির তো নিয়মিত ওষুধ খায়। বিন্দু সহসা ডাক্তারের কাছে ছুটে যায় আর ওষুধের কথাটা খোলসা করে বলে। ডাক্তার জিজ্ঞাসা করেন, ওষুধ কি প্রতিদিন খায়? ডাক্তার আবার জিজ্ঞাসা করেন, গত 2-1 দিন কি ওষুধ খেয়েছে ঠিক মতো? আজকে খাইনি। আগের তুলনায় অনেকটা স্বাভাবিক হলেও পুরোপুরি সুস্থ হয়নি শিশির। বিন্দু ওর বাবাকে বলল বাসায় চলে যাওয়ার জন্য। বাবা মা চলে গেলে বিন্দু একটা চেয়ার টেনে শিশিরের মাথার পাশে গিয়ে বসল। শিশিরের একটা হাত ওর হাতের মুঠোয় নিয়ে শক্ত করে চেপে ধরল, অন্য হাত দিয়ে চুল বিলি কেটে দিল। শিশিরের অসুস্থতার জন্য নিজেকে দোষী ভাবতে লাগলো বিন্দু। ডক্টর বলেছিলেন বেশি স্ট্রেস নেওয়ার জন্য এমন হয়েছে। তারপর থেকেই শিশিরের এমন অবস্থার জন্য নিজেকে দায়ী মনে করল। আজকে শিশিরের কিছু হয়ে গেলে ও নিজেকে কখনো মাফ করতে পারত না। বিন্দু শব্দহীনভাবে চোখের পানি ফেলতে লাগলো। নাক টেনে মিনমিন করে বলল, যখন অনুভূতিহীন ছিলাম তখন জোর জবরদস্তি করলেন, আর এখন যখন কাছে আসতে চাইলাম তখন দূরে ঠেলে দিচ্ছেন। এটা কেমন অন্যায় শিশির ভাই? আমি তো কোনো অন্যায় করিনি, তাহলে শাস্তি কেন দিচ্ছেন? আমি অন্য কারোর বুকে শান্তি খুঁজি না। আমি তো জানি আমার জন্য আপনার প্রশস্ত বুকখানা উন্মুক্ত থাকবে সারা জীবন। তাহলে আমি এমন পাপ কেন করতাম বলেন? একটাবার সবটা বলার সুযোগ দিলেন না আমাকে। পাহাড় সমান অভিযোগ আমার উপর চাপিয়ে রেখে নিজে তো বিদায় নিতে চেয়েছিলেন, যেন সারা জীবন ভর বিষাদের যন্ত্রণায় আমি ধুকে ধুকে মারা যাই। পৃথিবীর নিঃশ্বাসটুকু আমার জন্য বিষাক্ত করে দিয়ে দিচ্ছিলেন। বিন্দুর হাতের উল্টা পিঠে চোখের পানি মুছে নিল। সহসা এগিয়ে শিশিরের কপালে ঠোঁট ছোঁয়ালো, গভীরভাবে চুমু এঁকে দিল কপালে। হাতের মধ্যে চুমু খেল। এই প্রথমবার ও নিজে থেকে শিশিরকে স্পর্শ করেছে। বিন্দু মনে করেছিল শিশির ঘুমিয়ে আছে, কিন্তু না। ও খেয়াল করলো শিশিরের চোখের কোনা বেয়ে পানি গড়িয়ে পড়ছে। সহসা শিশিরের মুখের দিকে তাকালো, কিন্তু কোনো নড়াচড়া নেই। ওর হাত দিয়ে চোখের পানি মুছে দিল। আবারও চোখের কার্নিশ বেয়ে পানি গড়ালো। বার কয়েক মুছে দেওয়ার পরও আবারও চোখের পানি দেখে বিন্দু ঘাবড়ে গেল। শিশিরের মুখে হাত দিয়ে বলতে লাগলো, শিশির ভাই, শিশির ভাই, আপনার কি কষ্ট হচ্ছে? ডক্টরকে ডাকবো? জবাবে কিছু না বলে শিশির চোখ খুলে তাকালো বিন্দুর পানে। চেয়ে রইল কিয়ৎক্ষণ। বিন্দু আবারও জিজ্ঞাসা করলো, আপনার কি কষ্ট হচ্ছে শিশির ভাই? উত্তরে শিশির দুপাশে মাথা ঝাঁকিয়ে না বলল। শিশির নিজের জায়গা থেকে কিছুটা দূরে সরে গিয়ে বিন্দুকে শোয়ার জন্য জায়গা করে দিল। মুখের মাস্ক খুলে বিন্দুকে ওর ডান পাশে শুতে বলল। এমনিতেই বেড অনেক ছোট, তার উপর আবার শিশিরও অসুস্থ। বিন্দু যাবে কি যাবে না এই নিয়ে ভাবতে লাগলো। শিশির আবারও চোখ দিয়ে ইশারা করলো ওর পাশে ঘুমানোর জন্য। সহসা বিন্দু উঠে গিয়ে শিশিরের পাশে শুয়ে পড়ল। শিশিরের দিকে মুখ করে চেয়ে রইল কিয়ৎক্ষণ। হঠাৎই ডুকরে কান্না করে উঠল। কান্না মিশ্রিত কণ্ঠে বলল, আপনাকে একটু জড়িয়ে ধরবো? সহসা শিশির ওর হাতটা নিয়ে বিন্দুর মাথার নিচে রাখল। বিন্দু ওর মাথাটা শিশিরের বাহুতে রেখে বাম হাত দিয়ে জড়িয়ে ধরল শিশিরকে। কান্না করে বলল, আপনি কি আমাকে ছেড়ে যাবেন? সত্যি সত্যি ডিভোর্স দেবেন আমাকে? মাথা উঁচু করে শিশিরের দিকে চাইল। শিশির মুখের মাস্কটা একটু নামিয়ে ধীরে ধীরে বলল, তুমি তো এমনটাই চেয়েছো যেন আমি তোমাকে মুক্ত করে দেই। কথাটা বলে আবারও মাস্ক পরে নিল শিশির। বিন্দু হাত দিয়ে আরো বেশি করে আঁকড়ে ধরল শিশিরকে। ওর মাথাটা শিশিরের বুকের মাঝ বরাবর রেখে বলল, আমি মুক্তি চাই না। একদমই উল্টাপাল্টা চিন্তা ভাবনা করবেন না বলে দিচ্ছি। খুন করে রেখে দিব। এমনিতেও খুনি বানাচ্ছিলেন। খুন না করে খুনি হওয়ার থেকে খুন করে খুনি হওয়া ভালো। শিশির চোখ বড় বড় করে তাকালো, মাস্ক খুলে বলল, আমাকে খুন করবে তুমি? এত সাহস তোমার? প্রয়োজন হলে করব।
শিশির মুচকি হাসল, যেটা বিন্দুর অগোচরেই রয়ে গেল। বলল, সরো, তুমি আমার কাছ থেকে দূরে যাও। এমনিতেও আমি তোমাকে মুক্ত করে দিব। আমি মোটেও মুক্তি চাই না, আপনার সাথে থাকতে চাই, বাকি জীবন এত এত জ্বালাতে চাই আপনাকে। আমার সাথে থাকতে হলে আমার সব কথা মেনে চলতে হবে। সেটা তো তুমি পারবা না, তাই তুমি তোমার মতো থাকবা আর আমি আমার মতো। শিশিরের কথার মাঝে বিন্দু একটা কাজ করে বসল, শিশিরের বুকে কিস করল। শিশির তো পুরাই হতবাক, তার আনরোমান্টিক বউ এত রোমান্টিক হলো কিভাবে? অসুস্থ হয়ে তো ভালোই হলো। মনে মনে হাসলো অনেকক্ষণ, গম্ভীর হয়ে বলল, তোমার বড় গাড়িতে চড়ার শখ হয়েছে আমাকে বলতে। আমি হয়তো গাড়িটা কিনতে পারতাম না, গাড়ি কেনার মতো যথেষ্ট টাকা আমার নেই, কিন্তু সপ্তাহে 1-2 দিন গাড়ি ভাড়া করে ঘুরতে তো নিয়ে যেতাম তোমায়। কিন্তু যাই হোক, আর কিছু বলতে চাই না তোমায়। টেনশন নিও না, ঠিক সময়ে ডিভোর্স পেপার পাঠিয়ে দিব তোমাদের বাড়িতে। যতবার বিন্দু মানাতে চেষ্টা করছে ততবারই শিশির ডিভোর্স করছে। বিন্দুর খুব রাগ হলো, নিজেকে কন্ট্রোল করতে না পেরে শিশিরের বুকের যে স্থানে কিস করেছিল সেইখানেই শরীরের সমস্ত শক্তি দিয়ে কামড় বসায় বিন্দু। কামড়ালে কেন? আমি কি ভুল কিছু বলেছি? শিশির ভ্রু নাচিয়ে বলল। বিন্দু কান্না মিশ্রিত গলায় বলল, আপনি বারবার ডিভোর্স করছিলেন কেন? ভুল করলে বকা দেবেন, বোঝাবেন, প্রয়োজনে মারবেন, তবু বিচ্ছেদের কথা মুখেও আনবেন না। আপনি না আমাকে ভালোবাসেন? সত্যিকার ভালোবাসার সম্পর্কে কখনো বিচ্ছেদ হয় না, বিচ্ছেদ হয় সেই সম্পর্কে যেখানে কখনো ভালোবাসাই ছিল না। কথাগুলো বলে শিশিরের বুকের উপর কয়েকটা কিস করল। সহসা বলল, ব্যথা করছে এখনো? শিশির মাথা চাকিয়ে না বলল, তুমি কি আমাকে সারা জীবন মেনে নিতে পারবা? আমাকে ভালোবাসতে পারবা? আমাদের মাঝের দূরত্ব ঘোচাতে পারবা? পারবা কি তোমার সাথে করা অন্যায়গুলো মাফ করে দিতে? আমি তোমাকে জোর করছি না, শুধু জানতে চেয়েছি। আপনার কি মনে হয় আমি আপনাকে মাফ করিনি? আমি কি করে জানবো তুমি আমাকে মাফ করেছো কিনা? আপনার জানতেও হবে না। আমাকে আপনাদের বাড়িতে নিয়ে যাবেন শিশির ভাই। নিয়ে যাব, সঠিক সময় আসুক আগে। তুমি টেনশন করো না, অনেক রাত হয়েছে, এখন ঘুমাও। একদিন না ঘুমালে কি এমন হবে শুনি? সারা জীবন তো অনেক ঘুমিয়েছেন, আজকে আর ঘুমোতে হবে না, দুজনে গল্প করব। ঠিক আছে, তুমি বলো, আমি শুনছি। শিশির মনোযোগ সহকারে তাকালো বিন্দুর দিকে। বিন্দু অভিমান করে বলল, আপনি শুধু শুনবেন, কিছু বলবেন না? বলার জন্য সময় অনেক আছে, এখন আমার কথা বলতে কষ্ট হচ্ছে। ঠিক আছে, তাহলে ঘুমান। বিন্দু, তুমি কি রাগ করেছো? না, আমি রাগ করিনি, আপনি ঘুমান। মুখে হাসি টেনে বলল বিন্দু। শিশিরের বুকে মাথা রেখে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল বিন্দু। পরের দিন সকালে ডিসচার্জ করা হলো শিশিরকে। বিন্দুকে ডেকে নিয়ে ডক্টর বললেন, কোনোভাবেই যেন উত্তেজিত না হয় পেশেন্ট, মানসিক কোনো প্রেসারেই রাখা যাবে না, তাহলে হিতে বিপরীত হয়ে যাবে, একটু খেয়াল রাখবেন। ডক্টরের সাথে কথা শেষ করে বিন্দু শিশিরকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলো। বাবা মাকে কল করে আসতে বারণ করলো বিন্দু। বাসায় পৌঁছানোর কিছুক্ষণ পরে বিন্দুর বাবা মা এসে হাজির হলেন। শিশির কি খাবে, কি রান্না করবে সবটা শুনে রান্না করতে চলে গেলেন বিন্দুর মা। বিন্দুকে বলে গেলেন শিশিরের পাশে থাকতে। বিন্দুর বাবা শিশিরের পাশে বসে কথা বলছেন। রাতে খাওয়ার সময় আপনি তো সব সময় নিজের হাতে খান, আজকে আমি খাইয়ে দিই। শিশির অবিশ্বাসের চোখে চেয়ে রইল বিন্দুর দিকে। ওর মনে হলো হয়তো স্বপ্ন দেখছে। এর আগে কখনো বিন্দু শিশিরের সাথে ভালোভাবে কথাও বলেনি। গতকাল রাত থেকেই বিন্দুর মাঝে পরিবর্তন দেখছে শিশির। মনে মনে হাসলো অনেকক্ষণ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করল। অসুস্থ না হলে হয়তো সম্পর্কটা স্বাভাবিক হতো না হয়তো। চুপ হয়ে আছেন কেন? খাবেন না আমার হাতে? হ্যাঁ, খাইয়ে দাও। বিন্দু ভাতের লোকমা মেখে শিশিরের মুখের কাছে ধরল। সহসা শিশির বলল, তুমি আগে খাও। বিন্দু কথা না বাড়িয়ে এক লোকমা ভাত নিচের মুখে পুরে নিল। শিশিরের মুখে খাবার তুলে দিল। খাওয়া শেষ করে দুজন বিছানায় ঘুমাতে আসলো। বিছানার দিকে তাকে শিশির বলে উঠল, আজকে আর মাঝখানে বালিশের দেয়াল করনি। রাতে ঘুমের মধ্যে যদি কিছু হয় তখন কিন্তু আমার দোষ দিতে পারবা না। ঘুমের ভেতর কি হবে? আমি জেগে থেকেই আপনার কাছে ঘুমাবো। এটা বলে শিশিরের একটা হাত টেনে ধরে বাহুতে মাথা রেখে অন্য হাতে জড়িয়ে ধরল। তুমি এইভাবে আমাকে জড়িয়ে ধরলে তো আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না সুইটার। হুম। আমাকে টাচ করার অনুমতি দিলাম, চিন্তার কোনো কারণ নেই।
ও তাই নাকি? আমি ভাবতেছি তোমার আনরোমান্টিক বউটা হঠাৎ করে রোমান্টিক হয়ে গেল কিভাবে? যাই হোক, আমার বউটা রোমান্টিক হয়ে আমারই লাভ হলো, কি বলো? বলেই শিশির বিন্দুর খুব কাছাকাছি চলে আসে। শিশির চুপ করে পরম যত্নে জড়িয়ে রাখলো বুকে। বিন্দু যে নিজের ইচ্ছেতেই ওর কাছে এসেছে, এটাই ওর কাছে অনেক বড় পাওয়া। আনন্দে চোখে পানি চিকচিক করছে ওর। কি ভীষণ ভালো লাগে ছেয়ে গেছে ওর চোখ মুখ। তারপর শিশির বিন্দুর শাড়িটা নিচে ফেলে দিল। তারপর শিশির আদরে আদরে ভরিয়ে তুলল তার ভালোবাসাকে। আজ দুইটা দেহই এক হলো না, দুইটা মনও এক হলো। দেখতে দেখতে আরো 6টা মাস কেটে গেল। এখনো আকাশ বিন্দুর খুব ভালো বন্ধু, কিন্তু আগের মতন অতটা কথা বা একসাথে চলাফেরা করে না। যতটা সম্ভব দূরত্ব বজায় রেখে চলে। রাতে শুয়ে আছে, এমন সময় হঠাৎ করে শিশিরের বাবা কল করেছেন। বাবার ফোন পেয়ে শিশির বেশ উত্তেজিত হয়ে যায়। সেই দিনের ঝগড়ার পর আজকে প্রথমবার বাবার নাম্বার থেকে কল এসেছে। ভাবতে ভাবতে কল কেটে গেল, আবারও কল আসলো। সহসা শিশির রিসিভ করলো। ও পাশ থেকে গম্ভীর গলায় বাবা বললেন, এত অভিমান বাবার উপরে? কে এমন বলেছিলাম যে একটা বছর বাড়িতে আসলে না? অভিমান তো আমার হওয়ার কথা ছিল, তুমি কেন অভিমান করলে? বাবা। বলেই ডাক দিয়ে কান্না করে দিল শিশির। বাবা ছেলের অনেকক্ষণ কথা হলো। বাবা বললেন, নিধি অর্থাৎ শিশিরের বড় ভাবির সিজারিয়ান অপারেশন করা হবে। অপারেশন থিয়েটারে যাওয়ার আগে নিধি শিশিরকে দেখবে বলে জানিয়েছে। বাবা ছেলের মাঝে হওয়া যোজন যোজন দূরত্ব যেন ঘুচে গেল এক নিমিষেই। কান্নার জলে সমস্ত রাগ অভিমান ভাসিয়ে নিয়ে গেল দূর থেকে বহু দূরে। শিশির আনন্দে ছুটে গেল বিন্দুর কাছে। বিন্দুকে শূন্য তুলে ঘোরাতে লাগলো। বিন্দুকে সবটা খুলে বলল শিশির। বিন্দু বলল, আমিও তোমার সাথে যাব। বাসায় গিয়ে আগে সবাইকে সবটা জানাই, পরে এসে তোমাকে নিয়ে যাব। সহসা বিন্দু মুখ কালো করে ফেলল। বিন্দুর রাগ ভাঙাতে কপালে, গালে, চোখে, ঠোঁটে অনেকগুলো চুমু দিল শিশির। বিন্দু শিশিরের বুকে মুখ লুকিয়ে জড়িয়ে ধরল অনেকক্ষণ। বিন্দুর বাবা মাকে কল করে সবটা জানালো শিশির। শিশির না আসা পর্যন্ত বিন্দুর কাছে এসে থাকতে বলল ওনাদের। পরের দিন খুব সকালে উঠে সব গোছগাছ করল শিশির। তেমন কিছুই নেয়নি শিশির। একটা শার্ট আর একটা প্যান্ট গুছিয়ে ব্যাগে পুরে নিল। সকাল 8টার বাস ধরতে হবে, তাই 7টার দিকে বের হলো শিশির। বিন্দু সাথে গেল বাস কাউন্টার পর্যন্ত। বাস ছেড়ে দেওয়ার আগে কাউন্টারে বসে শিশিরের বুকে মাথা দিয়ে জড়িয়ে ধরে রইল। নিঃশব্দে কান্না করতে লাগল। শিশির চোখের পানি মুছে দিয়ে কপালে, চোখে অনেকগুলো চুমু খেল। শিশিরের বুকটাও খুব পুড়ছে। কেন জানি ওর মনও মানছে না বিন্দুকে একা রেখে যেতে। তবুও যেতে হবে। বড় একটা সুযোগ পেয়েছে সমস্যার সমাধান করার, আর এটা মোটেও হাতছাড়া করা যাবে না। 8টা বাজতেই বাস ছেড়ে দিল। বিন্দুকে রিকশায় তুলে বাসায় যেতে বলল, আর শিশির রওনা হলো গন্তব্যে। যতক্ষণ বাস চোখের আড়াল না হলো ততক্ষণ চেয়ে রইল বিন্দু। বাস চলে গেলে রিকশা চালককে যাওয়ার জন্য বলল। বিন্দু অনুভব করলো অজানা এক শূন্যতা গ্রাস করেছে ওকে। যাওয়ার পথে ডাক্তার দেখিয়ে যাবে, তাই ল্যাবেট ক্লিনিকের সামনে নেমে পড়ল। এদিকে শিশির আসতে দেখে বাসার সবাই খুব খুশি। শিশিরের মা তো রান্না নিয়েই ব্যস্ত হয়ে পড়লেন। বিকাল 3টা বাজে শিশিরের বাবা গাড়ি বের করলেন। গাড়ি মুছে বেশ চকচকা করলেন। খাওয়া দাওয়া শেষ করে টেলিভিশন অন করলেন। একটার পর একটা স্লাইড পাল্টাতে লাগলেন। এমন সময় নিউজে চোখ আটকে গেল ওনার। বাস দুর্ঘটনায় মানুষের লাশের ওপর লাশ পড়ে আছে ঘটনাস্থলে। শিশিরের বাবা শিশিরকে কল করলেন, কিন্তু শিশির ফোন রিসিভ করল না, আর এজন্য আরো বেশি টেনশনে পড়ে গেলেন। সাংবাদিকের বক্তব্যে খুলনা থেকে ছেড়ে আসা বাসটা ট্র্যাকের সাথে সংঘর্ষের ফলে বাসটা উল্টে যায়, আর ঘটনাস্থলেই 3 ভাগের 2 ভাগ মানুষের মৃত্যু হয়। মুমূর্ষু রোগীদের কেন্দ্রীয় হাসপাতালে পাঠানো হচ্ছে। এক পর্যায়ে শিশিরের রক্তমাখা শরীরটা দেখতে পেলেন অ্যাম্বুলেন্সে উঠাচ্ছে। শিশিরের বাবা আর বড় ভাই শাহরিয়ার নিউজে যে হাসপাতালের কথা উল্লেখ করা হয়েছে ওইখানে ছুটে আসলেন। শিশিরের বাবার অবস্থা খুব একটা ভালো না। এই বয়সে কাঁধে করে ছেলের লাশ বইতে পারবেন না তিনি, এজন্যই খুব ভেঙে পড়েছেন। আর্তনাদ করে বলছেন তার সবটুকু আয়ু দিয়ে আল্লাহ তার সন্তানকে কেন বাঁচিয়ে দিল না। শিশিরের বড় ভাই শাহরিয়ার বাবাকে শান্ত হতে বললেন। এখনো ভাই অব্দি পৌঁছতে পারল না। সত্য মিথ্যা যাচাই না করে তার বাবা তার ভাইকে মৃত বলছে। ওরা প্রথমেই মর্গে গেল, কারণ হসপিটালে মৃত লাশই বেশি এসেছে। শিশিরের বাবা কোনো মতেই মর্গে যেতে রাজি হলেন না। শিশিরের বড় ভাই শাহরিয়ার একজন ডাক্তার, অন্তত তাকে তো এটা দেখে ভেঙে পড়লে চলবে না। তাই বাবাকে বাইরে বসিয়ে রেখে শাহরিয়ার মর্গে ঢুকল।
বাইরে বসে শিশিরের বাবা হানিফ শিকদার মোনাজাত ধরে কান্না করতে লাগলেন। জীবনে যদি তিনি বিন্দুমাত্র ভালো কাজ করে থাকেন তাহলে সেটুকুর বিনিময়ে হলেও আল্লাহ যেন তার সন্তানকে ফিরিয়ে দেন। ওদিকে শিশিরের মা পাগলের মতন বিলাপ করছেন। বিন্দু কয়েকবার কল করেছে শিশিরকে, ফোন রিং হচ্ছে কিন্তু রিসিভ হচ্ছে না। শিশির কখনো এমন করে না, একবার কল করলে যথেষ্ট, কল পেলে সাথে সাথে কল দিবে। বিন্দুর একটু চিন্তা হতে লাগলো, আবার ভাবলো শিশির অনেকটা পথ জার্নি করে গিয়েছে। রাত 9টা বাজে ঢাকা মেডিকেলে পৌঁছালো ওরা। শিশিরের অনেক পরীক্ষা নিরীক্ষা করা হলো। ডাক্তার বললেন ওনারা শিশিরের অপারেশন করতে পারবেন না। সব রিপোর্ট দেখে ডাক্তার আবারও শিশিরের সিটি স্ক্যান করলেন। ডক্টরদের নিয়ে বোর্ড বসল, শেষমেশ জানালেন অপারেশন করা যাবে। অপারেশন করার পরে পেশেন্ট মারাও যেতে পারে। বিন্দু অনেকবার কল করেও শিশিরের কোনো রেসপন্স পায়নি। রাতের অর্ধেক শেষ হয়ে গেলেও শিশির একটা বার বিন্দুকে কল করেনি। অন্তত একটা বার কল করে বলতে তো পারতো সে বাসায় পৌঁছে গিয়েছে, তাও বলেনি। এই নিয়ে শিশিরের ওপর অনেক অভিযোগ জমা করল বিন্দু। মনে মনে ভেবে নিল শিশির কল করলেও আর রিসিভ করবে না। শিশিরকে বিদেশে নিয়ে গেছে 1 সপ্তাহ আগে। অপারেশন হওয়ার পর 48 ঘন্টা পরেও যখন জ্ঞান ফিরল না। এদিকে বিন্দু ওর বাবা মা সবাই ভীষণ চিন্তিত। গত 7টা দিন ফোনে পাচ্ছে না শিশিরকে। বিন্দু তো কান্না করতে করতে নাওয়া খাওয়া ভুলে বসেছে। শিশিরের বাড়ির কারোর সাথেই কোনোভাবে যোগাযোগ নেই। কিভাবে কি করবে মেয়েটা? বাবা হানিফ হোসাইন থানায় জিডি করেছেন। ওখানকার পুলিশ অফিসার ফোন ট্রেস করে একটা বস্তিতে গিয়ে শিশিরের ফোন পেয়েছে, কিন্তু ফোনের সিম কার্ড তার আগেই ফোন খুলে ফেলে দেওয়া হয়েছে। জিজ্ঞাসা করলে টোকাই ছেলেটা বলেছে পানিতে ফেলে দিয়েছে সিমগুলো। পুলিশ অফিসার টোকাই ছেলেটার বক্তব্য অনুসারে জানতে পারলেন সপ্তাহখানেক আগেই একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আর সেই স্থান থেকে কিছুটা দূরে দুর্বাঘাসের মধ্য থেকে কুড়িয়ে পেয়েছে ফোনটা। অফিসার তদন্ত করে ওই হসপিটালে গেলেন যেখানে শিশিরকে নেওয়া হয়েছিল। ওখানে গিয়ে জানতে পারলেন ওই দিন বেশিরভাগই মৃতদেহ এসেছিল ঘটনাস্থল থেকে। হাতে গোনা কয়েকজনকে আক্রান্ত অবস্থায় আনা হয়েছিল। এদের ভেতরে 2 জন বেশি অসুস্থ ছিল। পরবর্তীতে তাদের পরিবার নিয়ে গেছে তাদেরকে। অফিসার নাম মেলালেন, কিন্তু নিয়ে যাওয়া পেশেন্টের সাথে শিশিরের নাম মিলল না। বিন্দুর বাবার বুকের ভেতরটা কষ্টে দুমড়ে মুচড়ে যেতে লাগল। শুষ্ক মুখে বসে আছেন বিন্দুর বাবা। বিন্দুকে বোঝালেন তদন্ত চলছে, খোঁজ পেলে অফিসার জানাবে। শিশিরের অ্যাক্সিডেন্টের কথাটা গোপন করে গেলেন বিন্দুর কাছে। কেটে গেল আরও 1 সপ্তাহ। বিন্দুর প্রেগনেন্সির বিষয়ে কিছু জানায়নি বাবা মাকে। প্রেগনেন্সি যখন 1.5 মাস চলছে, বিন্দুর মা বেশ কিছুদিন থেকে খেয়াল করছেন তার মেয়ে খাবার দাবার ঠিক মতন খায় না। প্রথমে ভেবেছিলেন শিশিরের জন্য টেনশনে হয়তো এমন করছে, কারণ অতিরিক্ত টেনশন হলে মানুষ খাবার খেতে পারে না, অনেক সময় বমিও হয়। আজকে সকালে বিষয়টা পরিষ্কার হয়ে গেল। খাবার টেবিলে মাছের তরকারিটা এনে রাখতেই বিন্দু মুখ নাক টিপে ধরে ওয়াশরুমে ছুটে এসে হড়হড় করে বমি করল। এটা বিন্দুর মায়ের দৃষ্টিগোচর হলো না। তিনিও ছুটে আসলেন, মাথায় পানি দিলেন, চোখে মুখে পানি দিয়ে বিন্দুকে ধরে এনে চেয়ারে বসালেন। কথার এক পর্যায়ে জানতে পারলেন বিন্দু প্রেগনেন্ট। বিন্দু 15 দিন আগে সেই রিপোর্ট এনে মাকে দেখালো। বিন্দুর মা প্রেগনেন্সির খবর শুনে তো ভেতর থেকে খুব বেশি ভেঙে পড়লেন। এই 1 সপ্তাহে শিশিরের 4 বার জ্ঞান ফিরেছে। আবারও ডাক্তাররা ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছেন। আরও 15 দিন কেটে গেছে। এই 1 মাসেও যখন শিশিরের কোনো খবর পাওয়া যায়নি, তাহলে হয়তো শিশির বেঁচে নেই এমনটাই ভেবে নিয়েছেন বিন্দুর বাবা। বিন্দুর মা ইদানিং বেশ লক্ষ্য করছেন বিন্দুর বাবা সারাক্ষণ কিনে যেন টেনশনে থাকে, অন্যমনস্ক দেখা যায় সবসময়। বিন্দুর মা এই চিন্তার কারণ জানতে চাইলেন। বিন্দুর বাবা বিষয়টা নিজের ভেতরে আর চাপা দিয়ে রাখতে পারলেন না। স্ত্রীর হাত চেপে ধরে কান্নায় ভেঙে পড়লেন। সমস্ত ঘটনা খুলে বললেন বিন্দুর মাকে। বিন্দুর মা বাকহীন হয়ে গেল সবটা শুনে। দেখতে দেখতে 1টা মাস কেটে গিয়েছে। শিশির আগের তুলনায় এখন বেশ অনেকটা সুস্থ, কিন্তু চোখে কম দেখার পাশাপাশি অতি আপনজনদেরকেও এখন চিনতে পারে না সে। ওদিকে বিন্দুর মানসিক অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। শিশিরের টেনশনে অসুস্থ হয়ে পড়ছে মেয়েটা। সাদিকা হুসাইন চোখের সামনে মেয়েটার এমন কষ্ট সহ্য করতে পারছেন না। রাতে সাদিকা হুসাইন বিন্দুকে শান্তস্বরে বোঝালেন, বললেন শিশিরের অ্যাক্সিডেন্ট হয়েছে আর শিশির মারা গেছে। কিন্তু বিন্দু মানতে নারাজ। ও কোনোভাবেই মানবে না এই বিষয়। কেটে গেল আরও 1টা মাস। ওদিকে শিশিরকে দেশে আনা হয়েছে। শিশিরের হাঁটাচলা আপাতত নিষিদ্ধ করেছেন ডাক্তার। বিন্দুর প্রেগনেন্সি 3.5 মাস চলছে। রাতে বিন্দুর জন্য ওর পছন্দের সব খাবার রান্না করলেন বিন্দুর মা সাদিকা হুসাইন। আগের তুলনায় বিন্দু অনেকটা স্বাভাবিক এখন। ও মনে মনে বিশ্বাস করে শিশিরের কিছুই হয়নি। রাতে খাওয়া দাওয়া শেষ করে বিন্দুকে বুকে জড়িয়ে ঘুমালেন বিন্দুর মা।
সকাল 8টায় বিন্দু উঠে দেখলো এখনো ওর মা ঘুমিয়ে আছে। বিন্দুর মা কখনো এত বেলা অবধি ঘুমিয়ে থাকে না। তারপরও মনে মনে ভাবলো হয়তো শরীর কিছুটা দুর্বল, তাই ঘুমিয়েছে একটু বেশি। বিন্দু তার মাকে অনেক ডাকলো, কিন্তু কিছুতেই উঠছে না। তারপর বিন্দু তার বাবাকে চিৎকার করে ডাকতে লাগলো। ও বাবা, দেখো না, মা কথা বলছে না। বিন্দুর বাবা দ্রুত ছুটে আসলেন। তিনিও পাশে বসে অনেকবার ডাকলেন, কিন্তু এত রেসপন্স আসলো না। শেষে হাতের কবজি ধরে পালস চেক করে ছিটকে পড়লেন বিছানা থেকে। বিন্দু এসে বাবাকে টেনে তুলল, বলল, বাবা, তুমি এমন করছো কেন? কি হয়েছে তোমার? আর মা কেন কথা বলছে না? মারে, মা বলে আর কাকে ডাকবে? মা তো আর নেই। তোর মা আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে। তোর মা আমাকে জীবনের মতো একা করে দিয়ে গেল রে। আমাকে তোকে কার কাছে রেখে গেল বলতো? বাবার কথার অর্থ বুঝতে পেরে বিন্দুর মস্তিষ্ক ঝাঁকুনি দিয়ে উঠল। সহসা মাকে জড়িয়ে ধরল। বুকে মাথা চেপে ধরে কান্না করতে লাগলো মেয়েটা। বিন্দুর কন্দনরত অবস্থায় দরজায় বেল বেজে উঠল। হানিফ হোসেন যেন পাথর হয়ে গিয়েছেন। কন্দনরত অবস্থায় ভাঙা ভাঙা গলায় বলল, জানো আকাশ, আমার মা আমাকে মিথ্যে বলেছে, আমাকে ফাঁকি দিয়েছে, আমাকে একা করে চলে গেছে আল্লাহর কাছে। আমার মা নামক ভালোবাসার পৃথিবীতে নেই। অন্যদিকে শিশিরের ক্ষত স্থানটা সেরে গেলেও মানসিক অবস্থা আগের মতোই। পরিবারের কাউকেই চিনতে পারে না সে। এদিকে বিন্দুর মা মারা যাওয়ার পর থেকে বিন্দুর বাবা কেমন যেন অস্বাভাবিক হয়ে গিয়েছেন। বাচ্চা সুলভ আচরণ করছেন। তেমন একটা কারোর সাথে কথা বলেন না। সারাক্ষণ স্ত্রীর কবরের পাশে বসে থাকেন। রাত দিন পার করে দেন কবরের পাশে থেকেই। সময়ের সাথে সাথে জীবন থেকে অনেক কিছুই হারিয়ে যায়। ধনী গরিব হয়, গরিবও ধনী হয়ে যায়। আপন মানুষ ছেড়ে চলে যায়, পর আপন হয়ে যায়। তাই বলে কি আর সময় থেমে থাকে? সময় চলতে থাকে তার আপন গতিতে, জীবনও চলতে থাকে তার নিয়মে। বিন্দুর 3rd ইয়ারের এক্সাম কিছুদিন পরে। আকাশ প্রতিদিনই বিন্দুর কাছে আসে, প্রয়োজনীয় নোটসগুলো বিন্দুকে দিয়ে যায়। বিন্দুর ইদানিং শরীরটা খুব খারাপ যাচ্ছে। একটু বসে থাকলেই হাত পা ফুলে ওঠে মেয়েটার। পেট যেমন বড় হয়েছে, তার সাথে বিন্দুও বেশ মোটি হয়ে গিয়েছে। হাঁটতে কষ্ট হয় ইদানিং, ঘুমোতেও কষ্ট হয়। পেটের মধ্যে বাচ্চা যখন কিক দেয়, মেয়েটা ব্যথায় কান্না করে ওঠে। মাঝরাতে ঘুম ভেঙে উঠে বসে থাকে বিন্দু। সবই ঠিক আগের মতোই আছে, শুধু আপন মানুষগুলো ওর থেকে অনেকটা দূরে চলে গিয়েছে। এইদিকে অনেকটা স্বাভাবিক হয়েছে শিশির। আগে সবকিছুই ভুলে গিয়েছে সে। নতুন করে যেটুকু তাকে শেখানো হয়েছে সেটুকুই সে মনে রাখে। মাঝখানে কেটে গিয়েছে 4 বছর। বিন্দুর মেয়ের নাম রাখা হয়েছে সিমরান, সংক্ষেপে সিনু ডাকে সবাই। এই 4 বছরে অনেক কিছুই পরিবর্তন হয়েছে। আকাশ বিয়ে করেছে, তবুও ছেলেটা বিন্দুর খবর নিতে একটুও ভুলে না। দিনে একবার হলেও ছুটে আসে সিমরানের কাছে। সিমরান আকাশকে বাবা আঙ্কেল বলে ডাকে। বিন্দু এখন একটা ব্যাংকে চাকরি করে। বিন্দুর বাবা এখন বেশ স্বাভাবিক। গত 2 মাস হলো বিন্দু সপরিবারে ট্রান্সফার হয়ে নোয়াখালীতে এসেছে। আকাশ অনেক চেষ্টার পরও ব্যর্থ হয়েছে বিন্দুকে আটকে রাখতে। ছেলেটা সে কি কান্না! সিমরানকে বুকে জড়িয়ে ধরে অনেক কান্না করেছে। সিমরানকেও নিজের মেয়ের মতোই ভালোবেসে এসেছে। ও কখনো ভাবেনি সিমরান একদিন ওর থেকে দূরে চলে যাবে। সিমরানের সাথে আজকে ওর রক্ত সম্পর্ক নেই বলেই আটকে রাখতে পারল না মেয়েটাকে। যাওয়ার আগে সিমরানকে কথা দিয়েছে সপ্তাহে একবার করে গিয়ে দেখা করে আসবে সে। সিমরানকে স্কুলে ভর্তি করিয়েছে বিন্দু। এদিকে শিশির গত 5 বছরে পুরোপুরি সুস্থ হয়ে গেলেও কোনো রকম কোনো কাজকর্মে জড়াতে দেয় না ওর পরিবার। প্রতি সপ্তাহে একবার নিয়ম করে আকাশ আসে সিনুর কাছে। মাঝে আরও একটা মাস পার হয়েছে। আজকে চিনুকে স্কুলে ছেড়ে অফিসে এসেছে বিন্দু। খুব একটা কাজের চাপ নেই অফিসে। স্টাফরা একে অন্যের সাথে খুশ গল্পে ব্যস্ত। বেলা 12টা বাজতেই সিনুকে নিয়ে হাজির হয়েছেন বিন্দুর বাবা হানিফ হোসাইন। সিনুকে বিন্দুর কাছে রেখে তিনি বাসায় ফিরে গেছেন। সিনুকে খাইয়ে বিন্দু খেয়ে নিয়েছে। খাওয়া শেষে আবারও কাজে মনোযোগ দিল বিন্দু। এর মাঝে একজন ক্লায়েন্ট এসেছে। তার সাথে কাজ শেষ করে বিন্দুর পাশের চেয়ার টেনে বসল ভদ্রমহিলা। চোখ থেকে চশমা খুলে বেশ ভালো করে মুছে নিল। ভদ্রমহিলা বিন্দুর কাছে আসলেন এবং নিচু স্বরে বললেন, যদি কিছু মনে না করো, আমি একটা প্রশ্ন করতে পারি? আসলে কয়েকদিন থেকেই আমি নিয়মিত ব্যাংকে আসছি। প্রত্যেকটা দিনই তোমাকে অন্যমনস্ক অবস্থায় দেখেছি, আজকেও দেখলাম। তাই তোমার সাথে কথা বলতে চলে এসেছি। কি বিষয়ে ভাবছো আমাকে বলতে পারো। যদি সম্ভব হয় আমি তোমাকে হেল্প করব। একদিন স্কুল থেকে ফেরার সময় ভদ্রমহিলা আর ওনার ছেলে দুইজনই একসাথে ছিলেন। তখন ওনার ছেলের কাছে পাশের এক হসপিটাল থেকে ওনার এক পরিচিতজন কল করে জানায়
এখনই ও পজিটিভ ব্লাড লাগবে। লোকটার স্ত্রীকে বাঁচাতে ইমার্জেন্সি এক ব্যাগ ব্লাড ভীষণ প্রয়োজন। ভদ্রমহিলার ছেলে এর আগে অনেকবার ব্লাড ডোনেট করেছেন। উনিও বিষয়টা ওনার মাকে জানালেন। ব্লাড দিয়ে এসে বাইরে আউটডোরে বসে আছে, তখন সিমরান গিয়ে লোকটার পাশে বসে ওয়ান টাইম টেপ লাগানো দেখে জিজ্ঞাসা করলো, তোমার হাতে কি হয়েছে? আমরা বাবু দেখতে এসেছি। বাবুর কথা বলায় সিমরানের বেশ কৌতূহল বেড়ে গেল। ভাবুক হয়ে মুখের মধ্যে 2 হাত রেখে জিজ্ঞাসা করলো, এখানে কি অনেকগুলো বাবু পাওয়া যায়? হ্যাঁ, অনেক বাবু পাওয়া যায়। কেন বলো তো? তুমি আমাকে একটা বাবু এনে দিবে? ওর কথার মাঝে লোকটার এক ফ্রেন্ড চলে আসে। ওনার ফ্রেন্ড এই হাসপাতালের নিউরো বিভাগের ডক্টর সেলিম আহমেদ। হুট করে কয়েক বছর পরে ওনার সাথে দেখা হওয়ায় দুজনই বেশ অবাক হয়েছেন এমন নয়। যেহেতু শিশিরের অ্যাক্সিডেন্টের আগের কোনো স্মৃতি মনে নেই, তাই এখন অনেক আগের বন্ধুর কথাও মনে থাকার কথা নয়। অসুস্থ হওয়ার পরে নতুন করে একবার দেখা হয়েছিল ওনাদের, সেই থেকেই চেনা। লোকটা ওনার মায়ের সাথে ফ্রেন্ডের পরিচয় করালেন। ডক্টর সেলিম আহমেদ ওনার মা এবং ওনাদের সাথে নিজের কেবিনে চলে আসলেন। কথার ফাঁকে উনি সিমরানকে খেয়াল করে বললেন, এটা তোর মেয়ে নাকি? পুরাই তো তোর কার্বন কপি। কবে বিয়ে করেছিস? কিছুই তো জানিস না। আমি তো বিয়ে করিনি, এটা আমার মেয়ে নয়। লোকটার ফ্রেন্ড কাঁধে চাপড় দিয়ে বললেন, কিছুই তো জানাসনি। মিথ্যা বলো না মামা, ভয় নেই, ট্রিট চাইবো না, শুধু মেয়ের বিয়ের সময় দাওয়াত দিও। ভদ্রমহিলা চোখ সরু করে চাইলেন ছেলের দিকে। ওনার ছেলের সাথে সহসা চোখে চোখ পড়ে গেল। লোকটা তার ফ্রেন্ডকে বলল, আর ইউ সিরিয়াস? ডাক্তার সেলিম আহমেদ সহসা ভদ্রমহিলাকে প্রশ্ন করলেন, আন্টি আপনি তো বলেন সত্যিটা কি? এই বাচ্চাটা তো হুবহু ওর মতোই দেখতে, তাহলে আমি ভুলটা বললাম কোথায়? ভদ্রমহিলা এই প্রশ্নে একটু অপ্রস্তুত হলেন। কিছুটা সময় নিয়ে বললেন, বাবা, এই বাচ্চার পরিবার আমাদের বাসায় ভাড়া থাকে। ওকে যেদিন প্রথম দেখেছি ওই দিন আমিও তোমার মতো ভুল করেছিলাম। ওর বাবার মতো দেখতে হয়েছে। ওর বাবাও নাকি দেখতে আমার ছেলের মতো। ডাক্তার সেলিম একটু আয়েশ করে ভদ্রমহিলার মুখোমুখি হয়ে বসলেন। সিরিয়াস ভঙ্গিতে বললেন, আমি একটা কথা বলছি, প্লিজ খারাপভাবে নেবেন না আন্টি। আমার ডাক্তারি প্রফেশনে গত 8 বছরে কম বেশি অনেক কিছু দেখেছি। সেই অভিজ্ঞতা থেকে বলছি, এই বাচ্চার বাবা আপনার ছেলেই। আমি পুরোপুরি শিওর না, কিন্তু 90% শিওর এই বাচ্চাটার বাবা আপনার ছেলেই। ডাক্তার সেলিমের মুখ থেকে এমন কথা শুনে ভদ্রমহিলার মুখায়ব পরিবর্তন হলো। কেমন যেন করে তাকালেন সিমরানের মুখ পানে। বর্তমান যুগ বিজ্ঞান প্রযুক্তির একটা আধুনিক যুগ। এই সময়ে এসে অনেক কিছুই সম্ভব আন্টি। ডিএনএ টেস্ট করলে নিশ্চিত হওয়া যাবে মেয়েটার প্রকৃত বাবা আপনার ছেলে নাকি অন্য কেউ। ভদ্রমহিলার ছেলে কৌতূহল হয়ে জিজ্ঞাসা করল, আজকে কি টেস্ট করা যাবে? টেস্ট করা যাবে, কিন্তু রিপোর্ট সম্ভবত 10 দিন পরে পাওয়া যাবে। তুই আজকে স্যাম্পল দিয়ে যেতে পারিস। ভদ্রমহিলা আর ওনার ছেলে সম্মত হলেন। ডিএনএ টেস্ট করার জন্য চুল আর নখ, মুখের লালা সহ প্রয়োজনীয় সবকিছু দিয়ে বাসায় চলে আসলো। ডিএনএ টেস্টের 9ম দিনের মাথায় রিপোর্ট আসলো। হসপিটালের রিপোর্ট রুমের সামনে চিন্তিতভাবে বসে আছেন ভদ্রমহিলা আর ওনার ছেলে। তারপর ডক্টর আসলেন এবং বললেন, রিপোর্ট সঠিক। আমি যেটা ভেবেছিলাম তাই ঠিক হলো। বাচ্চা মেয়েটার সাথে তোর ডিএনএ ম্যাচ করেছে। আন্টি কাইন্ডলি সত্যিটা একটু বলেন, আপনি কি কিছু লুকিয়েছেন আমার কাছে? ডাক্তার সেলিমের কথায় ভদ্রমহিলা মুখ টিপে কান্না করতে লাগলেন। ডাক্তার সেলিমকে আগে ঘটে যাওয়া সকল ঘটনা খুলে বললেন। পাশে ওনার ছেলেও ছিল, সেও খুব মনোযোগ সহকারে সবটা শুনছেন। ভদ্রমহিলার ছেলে অন্য কেউই ছিল না, এটা শিশির নিজেই। আর ভদ্রমহিলার পরিচয় থাকা ব্যক্তিটি শিশিরের মা। শিশিরের মা যেদিন প্রথম সিমরানকে ব্যাংকে দেখেছিল, তারপর থেকে ছেলের বিষয়ে খোঁজ লাগিয়েছিল। যদিও তিনি খুব বেশি জানতে পারেননি, তারপরেও তিনি ছোট্ট একটা সত্য জেনেছিলেন ওনার পরিচিত এক লোকের কাছ থেকে। ওই লোকটা বেশ কয়েক বছর যাবৎ খুলনাতে ছিল। ওনার সাথেই একদিন বিকেলবেলা শিশিরের দেখা হয়। তখন বিন্দুকে সাথে নিয়েই বাসায় ফিরছিল। লোকটা যখন শিশিরকে জিজ্ঞাসা করেছিল পাশের মেয়েটা কে, তখন ও বিন্দুকে নিজের স্ত্রী বলে পরিচয় করিয়ে দিয়েছিল ওনার সাথে। এ থেকে শিশিরের মা নিশ্চিত হয়েছিলেন যে শিশির বিয়ে করেছে। তারপর শিশির আর শিশিরের মা সিমরানদের বাড়িতে আসে। শিশির বাসায় পা রেখেই সিমরানকে ডাকতে শুরু করে। সিমরান ওর কাছে আসলে সিমরানকে কোলে তুলে নিল। সোফায় গিয়ে বসে সিমরানের চোখে মুখে হাত বুলাতে লাগলো শিশির। ওর এখনো বিশ্বাস হচ্ছে না যে ওর একটা মেয়ে আছে, ওর একটা সন্তান আছে, আর ও সেই সন্তানের পিতা। সিমরানের মুখ উঁচু করে বলল, বাবা।
আবার ডাকো। বাবা, বাবা। সহসা শিশির শক্ত করে বুকে জড়িয়ে ধরল সিমরানকে। মাথা সোফায় হেলান দিয়ে বড় বড় শ্বাস নিতে লাগলো। সিমরান প্রশ্ন করলো, তুমি এমন করছো কেন? তোমার কি কষ্ট হচ্ছে? ছাড়ো আমাকে, আমি দাদুকে ডেকে নিয়ে আসি। শিশির সিমরানকে সাথে নিয়ে লুকিয়ে 3 তলায় চলে আসলো। বিন্দু তখন তার রুম গোছাচ্ছিল। জানালার ফাঁক দিয়ে বিন্দুকে কিয়ৎক্ষণ দেখে নিল, আবারও ঘুরে সিমরানকে সাথে নিয়ে নিচে চলে আসলো। তখনই শিশিরের সাথে বিন্দুর দেখা হয়। বিন্দু যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। বিন্দু দৌড়ে শিশিরকে জড়িয়ে ধরল, কিন্তু শিশিরের কোনো প্রতিক্রিয়া নেই দেখে বিন্দু শিশিরকে ছেড়ে দিল। শিশির বিন্দুকে দেখে আর ঠিক থাকতে পারছে না, মাথা প্রচণ্ড ঘুরছে। কেন এমন হচ্ছে বুঝতে পারছে না। এক সময় শিশির অজ্ঞান হয়ে পড়ে গেল। তারপর শিশিরের মা আর বিন্দুর বাবা আসলো। শিশিরকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো, আর শিশিরের বাসার সমস্ত ঘটনা বিন্দুকে খুলে বলল। প্রায় 2 ঘন্টা পর শিশিরের জ্ঞান ফিরল। শিশির চোখ খুলে তাকিয়ে বিন্দুকে দেখতে পেল, তারপর ডাক দিল, বিন্দু। তুমি আমাকে আমার সব মনে পড়ে গেছে। আই এম সরি বিন্দু, আমার জন্য তোমাকে এতটা কষ্ট পেতে হলো। বিন্দু শিশিরকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। এতদিন পরে নিজের ভালোবাসার মানুষটিকে কাছে পেয়ে বিন্দু নিজেকে ঠিক রাখতে পারছে না। তারপর সিমরান দৌড়ে বিন্দুর কাছে আসলো। শিশির বিন্দুকে ছেড়ে সিমরানের দিকে তাকালো। সিমরানকে বুকে জড়িয়ে চুমুতে চুমুতে ভরিয়ে দিল। তারপর শিশিরের মা আর বিন্দুর বাবা তাদের কাছে আসলো। বিন্দু এবং সিমরানকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। আজ আবার নতুন করে বিন্দু এবং শিশিরের বাসর ঘর সাজানো হলো। বাসর ঘরে বিন্দু বসে আছে। তখনই শিশির রুমে ঢুকলো। সিমরান আজ তার ঠাম্মার সাথে ঘুমিয়েছে। শিশির বিন্দুর কাছে আসলো এবং বলল, আই লাভ ইউ বউ, জানি তোমাকে অনেক কষ্ট পেতে হয়েছে। আই এম সরি বউ। তুমি কেন সরি বলছো? আমাদের ভাগ্যে যা ছিল তাই হয়েছে। তারপর বিন্দু শিশিরকে জড়িয়ে ধরল এবং তারা হারিয়ে গেল ভালোবাসার সাগরে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।